থাকেন এবং সেখান থেকেই তিনি আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছেন। এবং আমরা সেই ঘটনাটা পড়ে শোনাচ্ছি তার মতো করে। পৃথিবীতে অদ্ভুত সব ঘটনা ঘটে এবং অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষকে কোনো সময় যেতে হয়। আমার কাছে একটা জিনিসই মনে হয় যে পরিস্থিতিকে অনেকটা আমরাই তৈরি করি না? মানে আমি কি আমার সেই যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমি সেটার জন্য দায়ী না? বা আমি কতটুকু দায়ী? নাকি একদমই পুরোপুরি এটা জাস্ট একটা সমস্যা যেটাকে আমার ফেস করতে হবে। আমি জাস্ট মানে আমার ওপরে কিছু ছিল না। আমি চিন্তা করারও অবকাশ পাইনি। আমাকে জাস্ট এই পরিস্থিতির মধ্যে যেতে হয়েছে। আমি এই ঘটনাটা কতটুকু ভয় লাগবে আমি জানি না। তবে খুব অবাক হচ্ছি যে এরকম ঘটনাও মানুষের সাথে ঘটে। চলুন শুনি ঘটনাটি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আশা করছি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন ইনশাআল্লাহ। আমি কাজী এনামুল হক সাহস। আমার বাড়ি চিটাগং ডিস্ট্রিক্টে। কিন্তু আমি এখন UAE তে থাকি। আমি ভূত এফএমের একজন অসম্ভব পাগল শ্রোতা। পুরোটা উইক আমি ওয়েট করে থাকি এবং ওয়েট করার পর ভূত এফএম শুনি। আর রাসেল ভাই আপনাকে আপনার কাছ থেকে যখন কোনো ঘটনা না পাঠালে ভূত এফএম বন্ধ হয়ে যাবে শুনি, তখন খুব খারাপ লাগে এবং নিজেকে খুব অপরাধী মনে হয় যে ঘটনা থাকা সত্ত্বেও না পাঠানোর কারণে। তাই ডিসাইড করলাম যে ভূত এফএমে শেয়ার করব ঘটনাগুলো। এবং যে দুটো আচ্ছা যত বেশি আ আচ্ছা কি আমি ঠিক বুঝলাম না এই লাইনটা। অনেক সংক্ষেপে লিখেছেন। আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব সেটা ভৌতিক, জিনের কোনো ঘটনা নয়। এটি আমার অন্যরকম একটা অনুভূতি। যাই হোক, আমি ঘটনাটি বলছি। সকল দুষ্টুমির ভেতরেও আমরা ৪ বন্ধু একটা ভালো আমাদের অভ্যেস ছিল। সেটা হলো বাড়িতে যদি কোনো মানুষ মারা যেত, তাহলে তাদের কবর খোঁজার জন্য অংশগ্রহণ করা। যেখানেই থাকতাম, বাড়িতে যদি কোনো মানুষ মারা গেছে শুনতাম, ছুটে চলে যেতাম কবর খোঁড়ার জন্য। ২০১০ ৭ ফেব্রুয়ারি আমার এক আঙ্কেল মারা যায়। বরাবরের মতো অন্যদের সাথে আমরাও অংশগ্রহণ করলাম কবর খোঁড়ার কাজে। এক পর্যায়ে কবর খোঁড়া শেষ। এমন অবস্থায় জোহরের আজান দিল। একে সবাই চলে গেল কবরস্থান থেকে। বাকি আছে শুধুমাত্র আমরা ৪ বন্ধু। আমরাও চলে যাওয়ার সময় আমার এক বন্ধু বলল, "এই দাঁড়া, খেজুর গাছের ডাল ২ টা কাটা হয়নি।" তারপর সে খেজুর গাছের ডাল আনার জন্য গেল। আর আমরা ৩ জন তার জন্য অপেক্ষা করছিলাম কবরের পাশে। হঠাৎ আমার চোখ পড়ল কবরের ভেতরে। আমি দেখলাম ২ টো বড় মাটির ঢিলা পড়ে আছে কবরের ভেতরে। তখন আমি মাটির ঢিলাগুলো তুলে ফেলার জন্য আবার কবরে নামলাম। আমার ২ বন্ধু ওপরে দাঁড়িয়ে ছিল। আমি ঢিলাগুলো হাতে নিয়ে বাইরে ফেলে দিলাম। রাসূল ভাই, আপনি জানেন যে কবরের ভেতরে মুর্দার জন্য মাটি দিয়ে ছোট্ট একটা বালিশের মতো বানানো হয় এবং ওই বালিশে মুর্দার মাথা রেখে সেটাকে কেবলামুখী করে দেয়া হয়। আমি ওই বালিশের দিকে তাকিয়েছিলাম আর চিন্তা করছিলাম যে বাসায় বালিশের একটু মানে বেশ কম হলে ঘুম আসে না। আর এখানে? তারপর আমি ভাবলাম যে আমি একটু শুয়ে দেখি কিরকম লাগে। আমার বন্ধু খেজুরের ডাল নিয়ে আসলে ওইটা কবরের ভেতরে রেখে উঠে যাব। কিন্তু আমি যেই মাত্র কবরে শুলাম, তখন আমার যা লাগছিল তা আমি বলে বোঝাতে পারবো না। আমার কাছে মনে হচ্ছিল আমি পৃথিবী থেকে আলাদা এক জগতে আছি। আমার কাছে পৃথিবীর সবকিছু অর্থহীন মনে হচ্ছিল। আমার পরিচিত পথগুলো চোখে ভাসছিল। শুধু আমি আর আমার জগৎ। কেউ নেই আমার পাশে। বিশ্বাস করেন রাসূল ভাই, আমার কাছে মনে হচ্ছিল পৃথিবীর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর মনে হচ্ছিল আমার উঠে যাওয়া উচিত। আমি শুধু চোখ খুলে রেখে তাকিয়েছিলাম। তারপর আমার বন্ধুরা খেজুরের ডাল দিয়ে আমার মুখে বাড়ি দিলে আমি আচমকা লাফ দিয়ে দাঁড়িয়ে পড়ি। আর উঠে দেখি আমার ২ চোখ দিয়ে অনর্গল পানি পড়তে থাকে। তখন আমার বন্ধুরা আমাকে বলে, অনেকক্ষণ চিল্লানোর পরও আমি না ওঠার কারণে আমার মুখে খেজুর গাছের ডাল দিয়ে আঘাত করেছে। তারা আমার সাথে বিভিন্ন রকমের ঠাট্টা করে, কিন্তু তাদেরকে আমি আমার অনুভূতিটা বোঝাতে পারিনি। তারপর থেকে আমি ৫
ওয়াক্ত নামাজ পড়তে শুরু করি এবং আপনারা সবাই হয়তো অনেক জিন ভূতের ঘটনা এক্সপেরিয়েন্স করেছেন। আমি জানি না আমার মতো এরকম কেউ কোনোদিন এক্সপেরিয়েন্স করেছে, কারো এক্সপেরিয়েন্স হয়েছে কিনা। ঘটনাটি শেয়ার করতে গিয়ে আমার মনে হচ্ছে আমি আবারও ওই মুহূর্তটাকে, ওই মুহূর্ত থেকে ঘুরে আসলাম। আবারও 2 ফোঁটা পানি আসলো চোখে। অনেক ব্যস্ততার মাঝে কষ্ট করে লিখে পাঠালাম। ভালো লাগলে পড়ে শোনাবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ একটা চমৎকার ঘটনা পাঠানোর জন্য, এবং আমি বুঝতেই পারছি যে আপনি অনেক বিজি, যার জন্য অনেক সংক্ষেপে লিখেছেন। একটু পড়তে অসুবিধা হচ্ছিল, বাট ঘটনাটা অনেক অদ্ভুত লেগেছে আমার কাছে, এটা সত্যি। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে এবং শুরুতে আমরা জেনে নেই তার পরিচয়। আপনার নামটা প্লিজ একটু বলবেন আমাদেরকে। হ্যালো রাসেল ভাই, আমি ইমরান খান সিয়াম। আমি এসেছি ঢাকার উত্তরা থেকে। আমি একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে এমবিএ পড়ছি। ওকে, আমরা ঘটনায় যাই। ওকে ভাই, ঘটনাটি এই বছরই 15 রোজায় ঘটে, 25শে জুলাই। তা আমি চিন্তা করি আমার চাচাতো ভাই মিলে দেশে বাড়ি যাবো, আমার দেশে বাড়ি মাদারীপুরে। তো ঈদের সময় যাবো না, কারণ ঝামেলা এর জন্য। তো আমরা বরাবরের মতোই পুরান ঢাকার কদমতলী বাস স্ট্যান্ড থেকে আমরা রওনা হই রাত 8টার গাড়িতে। বৃষ্টি হচ্ছিল, তো বা যেহেতু বাসেও তো এরকম কোনো যাত্রী ছিল না, আমরা 8-10 জন ছিলাম। তো আমরা 9টা, সোয়া 9টা এবং 9টা 20 এর মধ্যে আমরা ফেরিঘাটে পৌঁছে যাই। কিন্তু ফেরিঘাটে কোনো ফেরি ছিল না, মাওয়াতে, ঢাকা মাওয়াতে। তো বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে যেতে পারছি না। তো ভাবলাম যে বাসে বসে থাকি। আমি বাসে বসে পিছনে একটু বসে গেমস খেলছিলাম মোবাইলে। তো গেমস খেলতে খেলতে অনেক সময় পার করি। ঘড়িতে যখন ঠিক 11টা 40 তখন হুইসেল শুনি ফেরির। তাই ঘড়িতে দেখি ঠিক 11টা 40 বাজে। ভাইদেরকে ডাকলাম যে বাস আসছে, ফেরি আসছে, উঠে পড়। বললো ওইটা কি হবে? তাই আমি দুষ্টুমি, এর মধ্যে পিছন থেকে একটা বাস থামলো, জাস্ট লাইট অফ করে থামলো। আমি ভাবলাম যে যাক, বাসই আসছে। সামনে ওয়াইপারটা যেহেতু বাসে চলতেছে, দেখতেছি যে আমার সামনে একটা গাড়ি আর 2টা মালবাহী ট্রাক ওয়েট করতেছে ফেরি ওঠার জন্য। তো ফেরি থামলো, আমরা ফেরিতে উঠলাম। ফেরি থেকে নেমে বাস থেকে নেমে আমরা ফেরিতে দোতলায় যেয়ে খাওয়া দাওয়া করে তারপরে আমরা 3তলায় চলে গেলাম একবারে। 3তলায় যেয়ে প্রথমে আমি গল্প করছিলাম ভাইদের সাথে, আস্তে আস্তে ইয়া করি। পরে একটা সময় আমি বললাম যে আমি একটু সাইডে যেয়ে বসি, আমার ভালো লাগতেছে না, আমি একটু বসি, তোরা গল্প কর। আমি সাইডে যেয়ে বসলাম। বসে তার কিছুক্ষণ পরেই আমি একটু সামনে গিয়ে ফিরি, দেখি কিরকম বৃষ্টি হচ্ছে, বাতাসটা ভালো লাগতেছে। এর মধ্যে আমার যে বাকি 3জন ছিল চাস্তো ভাইরা, ওরা এসে আমার পিছনে দাঁড়ায়। তখন ঘুম পাচ্ছিল, তখন 1টা 20 বা 1:30 এর মধ্যে। আমি বললাম যে চল বাসে যাই, ভালো লাগতেছে না, ঘুম আসতেছে, বাসে ঝিমাই, কি করবো। পরে ওরা বললো চলে, আর কোনো কথা বললো না, বুঝি চল। তো সেরিতে যাব। বাসে যখন উঠবো তখন দেখি যে আমার বাসের পাশে, আমি ভাবলাম যে আমার যে পিছের বাসটা, কিন্তু বাসটা ছিল অদ্ভুত। বাসটা হবে আপনার 80-র দশকের, অনেক পুরানো বাস। হ্যাঁ, একদম সেই ওল্ড স্ট্রাকচার, কিন্তু খুব কালারফুল, খুব ভালো লাগলো দেখে। আমি বললাম যে এত পুরানো বাস ফেরিতে, আচ্ছা ঠিক আছে চল বাসে উঠি। তোরা কোনো কথা বলো না তোর তো এরা। আমি উঠলাম আগে, ওইটা বললাম যে আমি ড্রাইভারকে বললাম, ওস্তাদ বাস কোথায় যাচ্ছে? কথা নাই। আচ্ছা ওস্তাদ বাসে একটু বসি। বসেন। ওকে। বাসে বসলাম। দেখি তখন খুব ঠান্ডা লাগছে, টেম্পারেচারটা হেভি ঠান্ডা, যেহেতু বাইরে বৃষ্টি, ঠান্ডাটাই স্বাভাবিক। তো বাসে বসলাম, আমি একটু পিছন সাইডে বসছি, পিছন থেকে 2 সিট একটু আগিয়ে বসছি। আমি বসে অ্যাজ ইউজুয়াল আবার মোবাইলে গেম খেলা শুরু করলাম। ঘুম আসতেছে না, ভালোই লাগতেছে, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। ওরা বসছে সামনে 3জন 3 দিকে, আর আমি পিছনে। তো হয়তো ওই গেম খেলতে খেলতে হয়তো আমি একটু তন্দ্রার মতো, একটু ঝিমানের মতো হয়ে গেছিলাম। এর মধ্যে হঠাৎ করে পিছন থেকে, একদম পিছনের সিটের ডান দিক থেকে 2জন মহিলার কথা শুনতে পাই, কথা বলতেছে। আমি পিছনে তাকায় দেখি 2জন মহিলা, বোরখা পরা, চেহারা বোঝা যাচ্ছে না, বোরখা পরা, কথা বলতেছে। আমি ভাবলাম যে বাসেরই কোনো যাত্রী। মাথায় কিন্তু তখন কিন্তু কোনো সেন্সই কাজ করতেছিল না। ফেরিতে যাত্রী কম, আমাদের ফেরি যাত্রী থাকবে কোথায় এত। আচ্ছা যাক, তারপর আমি আবার ঘুরা বৈশা, তখন আবার মোবাইলে যাব, তখন চিন্তা করতেছি যে তাদের কথাটা শোনার চেষ্টা করতেছি। দেখি তারা বাংলায় না, উর্দুতে অর্থাৎ পাকিস্তানি ভাষায় তারা কথাটা বলতেছে। ভাবলাম যে পাকিস্তানি কথা বলতেছে এরকম উর্দু ভাষায়, যাক যাত্রী হবে মনে হয় কোথাও। এই বলে আমি ওই একটু হেলান দিয়ে, জানলার সাথে একটু হেলান দিয়ে, আমি একদম মনে হয় পুরো ঘুমিয়ে গেছিলাম হয়তো কিছুক্ষণের জন্য। এর মধ্যে বাসের ছাদের উপরে হঠাৎ একটা বড় এক মনের বস্তা, চালের বস্তা ফালানোর শব্দ শব্দ শুনতে পাই। আমি একদম খুব থতমত খেয়ে যাই যে এত জোরে শব্দ হলো কিসের। তখন আবার যখন ঘুমটা ভাঙে, তখন অনুভব করি না টেম্পারেচারটা এখন উল্টা, প্রচন্ড গরম লাগতেছে। তো ভাবলাম যে জানলা হয়তো সব বন্ধ, এই জন্য গরমটা লাগতেছে। মোবাইল বাইর করলাম, যেটা গেমস খেলতেছিলাম, দেখি বন্ধ।
আমারটা বাইর করছি আরেকটা, ওইটাও বন্ধ, দুইটা মোবাইলই বন্ধ। যাক, আমার কিন্তু মাথায় কোনো সেন্সই আসতেছে না যে আমি কি কি হচ্ছে আমার সাথে। তো আমি তো জানি আমাদের ভাইরা সামনে বসা তিনজন, উইঠা দাঁড়াইলাম, দাঁড়ায় দেখি যে ওরা যে তিনজন তিন দিকে ছড়ায় বসো, তো তিনটা সিটে ওদের পরিবর্তে তিনটা সাদা কাপড়ের বরখা পরা পুরো মহিলা বসা, এবং তাদের মাথা থেকে অনর্গল রক্ত, মানে কাপড় দিয়ে কিন্তু একটা রক্ত বলে বোঝা যায়, যেটা সাধারণত হয় না, কিন্তু এটা স্বাভাবিকের চেয়ে অন্যরকম। মানে আমি কি করব, আমি দাঁড়ায় মানে আমি বেগও হয়ে গেছি, আমি কাকে ডাকবো। তো আমি চিন্তা করলাম যে যাক, আমি একটু বাম দিকে একটু গ্লাসের দিকে তাকাই, হয়তো ওরা পাশে, যেহেতু আমার পাশে তোমার বাসটা, হয়তো একটু জোরে একটু শব্দ করলে বা কিছু করলে হয়তো ওরা আলাপ পাবে, ওরা হয়তো কি হচ্ছে, আমি আমার মাথা তখন কিছু কাজ করছিলাম, আমি আসলে মানে কি করবো। সামনের জানালা দিয়ে বামে তাকাই, এই সামনের জানালাটা একটু খোলা, বামে তাকাই দেখি আমি যেই বাসটাতে ছিলাম, মানে ওই যে পুরান বাসটা, বাসটা না ফেরিতে না ঘাটে, বাসটা একবারে ওই পদ্মা নদীর মাঝে ভাসতেছে, এবং তার চারপাশে কারো চোখ নাই, পুরুষ, বাচ্চারা, কারো মানে মাথার এই দিক দিয়ে কাটা একদম, খুব মনে হচ্ছে কোপাইছে অনেক, কারো পা নাই, যাদের পা নেই তারা ঘোরা ঘোরা হাঁটতেছে, হাত নাই। আমি এটা দেখাবে আমি একদম পুরা কি বলবো, আমি কি কথা বলবো, আমি দোয়া যে পড়বো, আমি সেই শক্তি, আমি মন থেকে যে দোয়া পড়বো আমি সেই শক্তি পাচ্ছিলাম না, কারণ আমি একদম পুরো মানে কি বলবো ফ্রিজ হয়ে গেছি, আমি মনে হয় শেষ আজকে। চোখটা বন্ধ করব না কি খোলা রাখবো, এর মধ্যে জাস্ট আমার বাদিকে শোল্ডারে কে জানি একটা হাত রাখলো। তো হাতের ওজন মনে হয় 2-3 মনের কম বেশি হবে না। রাখার পর ভাই আমি আর বলতে পারবো না, আমার আমি জ্ঞান হারায় ফেলি। তারপরে আমার যখন জ্ঞান ফিরে তখন দেখি আমি মাদারীপুরের নতুন বাস স্ট্যান্ডে, এই কাউন্টারের ওয়েটিং রুমে আমি সোফায় শোয়া, আমার পাশে লোকজন দাঁড়ানো আছে, সেই বাসের ড্রাইভাররা, হেল্পাররা সবই দাঁড়ানো আছে। আমি বললাম, আমার চাস্তো ভাই এর মধ্যে বললো, তবে আপনি কি হয়েছিল, বলছি কি হয়েছিল মানে আমার, বলে যে ওদের কথা শুনে আমি একটু সত্যি আমিও চমকাই যাই। কয় আপনি সাইডে গেলেন, পরে বললেন যে আমি একটু ওয়াশরুমে যাবো, কিন্তু আমি তো ওয়াশরুমের কথা বলিনি। আমি বলছি আমি একটু সাইডে বসি, হ্যাঁ ভালো লাগছে না, একটু সাইডে বসি। তো আপনি সাইডে বসলেন, তারপরে ওয়াশরুমের কথাকে আপনি চলে গেলেন, আর কোন আপনিও যিনি কিরকম একটা আনমনা ভাব, হ্যাঁ চলে গেলেন। তারপর আমি বললাম যে ঠিক আছে, আমাদের পাশে যে বাসটা ছিল ওইটা কই, পুরান বাসটা। আমাদের সেই বাসের ড্রাইভার বললো, আপনি কোন বাসের কথা বলছেন। আমি বলছি সেখানে একটা বাস ছিল না, কি না, ফেরিতে তো আমাদের বাস, সামনে একটা বাস আর দুইটা মালবাহী ট্রাক ছাড়া তো কোনো বাসই ছিল না, আপনি বাস পান কোথায়, মাত্র ফেরি বড়, বাস কম, যাত্রীও নেই, এর জন্য আমরা একটু গ্যাপ গ্যাপ করে রাখছি, আর আমাদেরটা একদম অনেক পিছনে রাখছিল, মানে একদম উঠানে উঠানে পরে বাসটা মানে ব্রেক করে এখানে রাখছে। তা যাক, চাস্তো ভাইদেরকে আমি, ওরা ডিজেল বাসে নিয়ে আমার খুব জ্বর হয়ে যাবে, তারপর আমি খুব ভয় পাই মানুষ। মানে আপনি আসলে কোথায় ছিলেন? আমি আসলে ছিলাম, আমি তারপর যখন আমি বললাম যে আমাকে কই পাইলি, বললো যে আমাদের যে বাসের পাশে যে খালি জায়গাটা, মানে আমি যে বাসটা মনে করে উঠছিলাম ওই জায়গাটা আমি পড়েছিলাম উপর হয়ে, মানে অজ্ঞান অবস্থায় উপর হয়ে পড়েছিলাম। পরে যেহেতু বৃষ্টি হচ্ছিল প্রচুর, আমার কানে পানি ঢুকে যায় বা কানে, তারপরে খুব কষ্ট, ইনফেকশন হয়ে যায় ভিতরে, ব্যথা ট্যাথা হয়ে যায়। তারপরে আমি যেহেতু জাকাতের শাড়ি নিয়ে যাই 50 পিস, প্রত্যেক বছর আমার বাবা দেয় 200-300 পিস দেয়, তাই আমি জাস্ট 50 পিস আমাদের বাসার জন্য, মানে আশপাশে যারা একটু গরিব আছে তাদের জন্য আমি ঢাকা আসি রোববার, ঢাকা পাটুরি, আমি আর মা জীবনও হয়ে আসিনি আর যাবো না। তারপর আমি ইয়াতে বাসায় আসার পরে আমার চাচা ফোন দিয়ে, মেজো চাচা ফোন দিয়ে বলে যে তুই কয় পিস শাড়ি আনছিস, আমি বললাম 50 পিস। আমি বলছি বান্ধা ছিল যেরকম, আমরা যেরকম মিষ্টি প্যাকেট বাঁধি শাড়ি, অনেকগুলি শাড়ি যেভাবে বাঁধি নর্মালি বাঁধা ছিল, আরো টাইট করে। আমি বললাম যে আর বান্ধা ছিল, কয় হ্যাঁ। আমি কি কোনো ছেঁড়া ছিল, কয় না। আমি কি তাহলে বাকি কয়টা আছে, কয় যাও আনছোস তাও তো কাজে লাগবে না। কেন, কয় মাঝ বরাবর মনে হচ্ছে সিন্দুর কাছে সবগুলো শাড়ি একই রকম একই মাপ, 50টা শাড়ি বাকি 45টা 45টা একই রকম ফুটা একই রকম মাপ, মাঝখান থেকে ফুটে এই শাড়ি কে পড়বে, আমাদের ফালাই দিতে হবে। এই ছিল ভাই। তারপর আমি খুব অসুস্থ হয়ে যাই, আসলে সত্যি কথা মানসিক ভাবেও বলেন শারীরিক, আমি খুব অসুস্থ হয়ে যাই। পরে আমি আমার হুজুরকে দেখি, আমি মোটামুটি এখন একটু সুস্থ হইলেও কিন্তু এখন ওর রাত্রে ঘুমাতে পারি না আমি, এখনো মনে হচ্ছে যে সেই রাতটাতেই আমি এখন আছি, বৃষ্টি হইলে মনে হয় যে আবার যদি চলে যাই। এবং আপনি শিওর মোটামুটি যে আপনি আর কোনোদিন ওই দিকে যাবেন না? আর ভাই আমার জীবনেও না, আমার জীবনে আমি মাওয়া ঘাট হয়ে যাব না, জীবনেও যাব না। এখন যারা মাঘাটে আছেন তারা হয়তো এরকম একটা জিনিস এক্সপিরিয়েন্স করার মজা পাবেন, এবং অনেকেই হয়তো যাচ্ছেন মাওয়া হয়ে বিভিন্ন জায়গায়, বিশেষ করে যারা কালকে মিস করেছেন বৃহস্পতিবারে, শুক্রবারে হয়তো অনেকে যাচ্ছেন। তো তাদের জন্য এই ঘটনাটা নিশ্চয়ই অনেক বেশি মানে অন্যরকম লাগবে, এবং সবচাইতে বড় কথা যে উনি বাসের পাশে পড়েছিলেন, তাহলে পুরো জিনিসটা যদি উনি স্বপ্নের মধ্যেও দেখেন, আহ, সেটাও বেশ ভয়ঙ্কর কিন্তু। এবং সেই স্বপ্ন ভেঙে উঠে তিনি যখন দেখলেন, নিজেকে আবিষ্কার করলেন একটা ভিন্ন জায়গায়, সেটা যথেষ্ট ভয় দেয়। এবং আমি এই যে শুরুতেই আজকে আহ, শুরু করার আগেই বলেছিলাম যে খুব অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনার মধ্য দিয়ে, খুব অদ্ভুত অদ্ভুত কিছু পরিস্থিতির মধ্য দিয়ে মানুষকে যেতে হয়।
এবং আমরা জানি না যে সেই পরিস্থিতির জন্য আসলে দায়ী কে। আমরাই কি সেই পরিস্থিতি ডেকে নিয়ে আসি, না পরিস্থিতি এমনি, এমনি আসে? আ এটা আসলেই ভাবার বিষয়। যাই হোক, অনেক এসএমএস চলে এসছে। আমি কিছু এসএমএস পড়ি। হিমু এবং আ আ মাইকি আমাকে এসএমএস করেছেন রাজশাহী থেকে, এবং তিনি বলছেন যে লাস্ট পর্বটা অসম হয়েছে। আজকেরটাও ভালো হবে সেটা আশা করছেন। আজকেরটা অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। আপনি আছেন তো আমাদের সাথে না? আমাদেরকে এছাড়াও আ তোফাজ্জল বনানী থেকে এসএমএস করেছেন। অনেকগুলো এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে আজকের ঘটনাগুলো ভালো হবে মনে হয়। ইথিকা আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে ভূত এফএম তাকে সাহসী করে তুলেছে। এখন তো মানে এতটাই সাহসী অনেকে যে অনেকের অনেক মানে ভয়ংকর ঘটনা, যেটা আমার শুনে বেশ ভয় লাগে। সে সমস্ত ঘটনা শুনে অনেকের বেশ একটা ভয় লাগে না? এবং অনেকে বেশ কি বলবো যে গর্বের সাথে সগৌরবে বলতে পারেন যে ভূত এফএম এনজয় করছি। মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে আমাদের এসএমএস করেছেন, জিজ্ঞেস করেছেন, হাই রাসেল ভাই, হাউ আর ইউ? আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালোর দলে। এবং তিনি আমাদেরকে এসএমএস করে আরেকটি কথা বলতে চেয়েছিলেন, সেটা আমি পড়তে পারলাম না। সাথী আমাদের বরিশাল থেকে এসএমএস করেছেন। আমাদেরকে এসএমএস করেছেন এলিনা এবং প্রিয়াঙ্কা নারায়ণগঞ্জ থেকে, এবং তারা ভূত এফএম এর রেগুলার দর্শক। এটাই তো মজা, আপনারা দর্শক কিন্তু আমাদের দেখা যায় না। আচ্ছা, হিমেল চৌধুরী আমাদের এসএমএস করেছেন গাজীপুর থেকে। এছাড়া আমাদের তুহিন চাকমা এসএমএস করেছেন চিটাগং থেকে, এবং তিনি বলছেন যে আজকের ভূত এফএম কি ভয়ঙ্কর হবে কিনা সেটা জানতে চেয়েছেন। আমরা তো আশা করছি এবং আমাদের চেষ্টা থাকবে একদম 100% আপনাদেরকে ভালো ঘটনা উপহার দেওয়ার জন্য। সেরকম ভাবে আমরা প্রস্তুতি নিয়েছি। এবং এছাড়া আমি দেখতে পাচ্ছি আমাদের এসএমএস করেছেন এছাড়াও স্টারলিংক লিটন এসএমএস করেছেন। এছাড়া আমাদের এসএমএস করেছেন তানভীর, এসএমএস করেছেন সাজ্জাদ। এছাড়া আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি ডক্টর সারোয়ার। তিনি এসএমএস করেছেন মোহাম্মদপুর থেকে। তিনি বলছেন অসম, লাইক ইট। এছাড়াও আমাদের এসএমএস করেছেন সানি মোহাম্মদপুর থেকে, এবং তিনি বলছেন যে আজকে তার খুব ভয় লাগছে। মোহাম্মদ শিমুল আমাদের এসএমএস করেছেন নাফিজ। এছাড়াও আনিকা মিরপুর ডিওএইচএস থেকে এসএমএস করেছেন, এবং তিনি বলছেন যে প্রথম ঘটনাটা জোস, আমার কাছে দ্বিতীয় ঘটনাটা কিন্তু খুব ভালো লেগেছে। ফাহিম হাওলাদার আমাদের এসএমএস করেছেন ওয়ারি থেকে। মহিউদ্দিন মুর্তজা আমাদের এসএমএস করেছেন আমাদেরকে সাথী। এছাড়াও হিমেল চৌধুরী, ডক্টর শরীফ নারায়ণগঞ্জ থেকে আমাদের এসএমএস করে, তিনি বলেছেন সেকেন্ড স্টোরি ওয়াজ নাইস। আমাদেরকে আতিয়া এসএমএস করেছেন বরিশাল থেকে। আমাদের ফাহিম এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে আমার কোনো নিজের ঘটনা আছে কিনা। না, আমার কোনো নিজের ঘটনা নেই ভাই। আমি আপনাদের ঘটনা কালেক্ট করতে করতেই আমার সময় পার হয়ে যায়। আমার ঘটনা ঘটার তো একটা টাইম লাগবে। এত কিছু ঘটনা ঘটে আর এত ঘটনা আমাকে রেগুলার জানতে হয় আর কালেক্ট করতে হয়, বা আপনাদের সাথে থাকতে হয়, এই সমস্ত ঘটনার মধ্যে থাকতে হয়। আমার জীবনে আসলে আল্লাহর রহমতে আর কোনো কিছু ঘটার নাই। আমাকে জাহিদ এসএমএস করেছেন আসাফ, এসএমএস করেছেন নাফিস। এছাড়াও মৌলি এসএমএস করেছেন বরিশাল থেকে। এছাড়াও আমাদের এসএমএস করেছেন এফএম সাব্বির সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা ছোট্ট একটা ব্রেকে যাবো এবং ব্রেকের পরে আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। স্টে টিউনড রেডিও এন্ড ডোন্ট স্টপ ফুর্তি। ফুর্তি। Haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আর আমি আরো একবার আপনাদের রিকোয়েস্ট করবো, সাউন্ডটা বাড়ান, রেডিও ফুর্তি বাজান, কজ এখন ভূত এফএম চলছে। ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় রাত 12:27 আমি রাতের আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং আশা করছি আপনারা সবাই এনজয় করছেন। আপনাদের এসএমএস গুলো পড়ে দেখতে পাচ্ছি যে সবাই বলছেন যে মানে ভালোই প্রশংসা পাচ্ছি আর কি আমরা। যাই হোক, যখন প্রশংসা পাই তখন খুব ভালো লাগে। যখন আপনারা গালাগালি করেন তখনও ভালো লাগে। মনে হয় যে আরো ভালো করতে হবে। ওকে, আমরা চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায় এবং তারপরে আবার ফিরে এসে আপনাদের এসএমএস পড়বো। সুতরাং আপনারা যারা এসএমএস পাঠাতে চান কিন্তু এইমাত্র জয়েন করে নিয়মটা জানেন না, তাদেরকে বলে দেই মোবাইলের মেসেজ নাকি টাইপ করুন ফুর্তি,
A4TI ফুড স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথি আলিফের কাছে। ওকে, আলিফ, আমরা শুনি সেদিন তো বেশ লম্বা, লম্বা কিছু ঘটনা ছিল এবং কিছু ঘটনা আপনার বাদ পড়ে গিয়েছিল। সো আমরা আজকে আ একটা ঘটনা দিয়ে শুরু করব এবং এটাও যথারীতি ঢাকার বাইরের কোনো একটা ঘটনা, রাইট? জি, আসসালামু আলাইকুম লিসেনার। জি, রাসেল ভাই, এটাও ঢাকার বাইরের ঘটনা এবং ঢাকা থেকে অনেক দূরেরই ঘটনা। ওকে। বাংলাদেশের একটি বর্ডার সাইডের ঘটনা বলছি। হুম। তো ঘটনাটা ঘটনাটা জানার জন্য সবাইকে নিয়ে যাচ্ছি 16 বছর আগে এবং এটা আমার একজন পরিচিত চাচা, যার কথা আমি আগেও বলেছিলাম রাসেল ভাই, তার রেফারেন্সেই উনার সাথে আমি দেখা করে ঘটনাটা জানতে পারি। তো ঘটনাটা ঘটে 16 বছর আগে 97 সালে এবং নভেম্বরের মাঝামাঝি সময়ে। তখন প্রচন্ড শীত। তো আমরা জানি যে বর্ডার দিয়ে আমাদের অনেক সাইডে গরু চালান হয়। তো যেই লোকটার কথা বলছি সেই লোকটা এরকম সাহসিকতা, এগুলো তো রিস্কের অনেক রিস্কি কাজ। তো তো এরকম সে গরু বাংলাদেশে নিয়ে আসতো আর কি, বর্ডার থেকে। তো প্রায় সময়ই যেত। তো আমি ডিরেক্ট ঘটনার দিনে চলে যাচ্ছি। এটা হচ্ছে নভেম্বরের মাঝামাঝি সময়ে। ওইদিন প্রচন্ড শীত ছিল। তো গরু দিয়ে বর্ডার থেকে ওনার বাড়ির দিকে যাচ্ছে। একটা গরু নিয়েছিল, একটা গরু নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। তো প্রচন্ড কুয়াশা এবং প্রচন্ড ঠান্ডা সময়, ঠান্ডা ওইদিন প্রচন্ড ঠান্ডা ছিল। আর ওই রাস্তা দিয়ে যেতে যেতে যেখানে ঘটনা ঘটে সেটা হচ্ছে একটা বটগাছ ক্রস করার পর একটু সামনেই মেইন রোড, যে রাস্তার 2.5 থেকে 3 কিলোমিটার পরে ওনার বাড়ি। তো এই সামনে একটা কাঁচা রাস্তা ওনার ক্রস করতে হবে। তো এই রাস্তাটা ক্রস করবার সময় একটা গাছের মধ্যে দূর থেকে, আপনার এমনি তো কুয়াশা তো বোঝা যাচ্ছে না, তো পায়ের পাতা দেখা যাচ্ছিল দূর থেকে। তো উনি যখন কাছে আসেন, কাছে আসার পরে টর্চ মারেন পুরো বডিতে, দেখে যে একটা মানে ওখানে গাছের মধ্যে একটা ডেড বডি ঝুলছে। ওকে। তো ডেড বডিটা ঝুলার পর পুরো ডেড বডিটা চারপাশে ঘুরে ঘুরে দেখেন টর্চ দিয়ে, এবং যে হাতে যে গরুটা ছিল সেটা প্রচন্ড লাফাচ্ছিল। তো এই গরুটাকে কন্ট্রোল করতে না পেরে একটু সামনে নিয়ে গরুটাকে বাঁধে, এবং গরুটা ওই মুহূর্তে অবস্থায় লাফাচ্ছিল, প্রচন্ড লাফাচ্ছিল, ছটফট করছিল। তো যেহেতু এসব ক্ষেত্রে পুলিশি কেস, আমরা নর্মাল মানুষ যদি এরকম কোনো একটা কেস সম্মুখীন হই, তখন দেখা যায় যে আমাদেরকে পুলিশের হেল্প অথবা আশেপাশের লোকজনের হেল্প নেওয়া লাগে। তো ঠিক উনিও সেই কাজটাই করলেন, ডেড বডিতে হাত না দিয়ে। তো যেই জায়গায় উনি আছেন ডেড বডিটার সাথে, ওই আশেপাশে কোনো গ্রাম নেই। ওনাকে যদি কোনো গ্রামের সাহায্য নেওয়ার লাগে একটু ব্যাকওয়ার্ডে যাওয়া লাগে। তো উনি একটু ব্যাকে গেছেন, ব্যাকে গিয়ে আপনার কয়েকটা গ্রামের মানুষদেরকে জাগানোর চেষ্টা করছে, কিন্তু কেউ রেসপন্স করলো, দরজা খুলছেন না। তো লাস্টে যে দরজাটা খুললো, ওই দরজাটা খোলার পরে মারার পর দেখলেন একটা মহিলা, একটা বুড়ি দরজা খুলেন এবং সাথে সাথে উনি জ্ঞান হারিয়ে ফেললেন। তো যখন ওনার জ্ঞান ফিরলো তখন দেখলো যে সকাল হয়ে গেছে তখন, এবং মহিলাটা ওনার জন্য খাবার রেডি করছিল, সকালের নাস্তা। তো দিয়েছিল হচ্ছে মুড়ি, মুড়ির সাথে আপনার গুড়, এরকম একটা খাবার ওনাকে দিচ্ছিল। এমন সময় উনি বললেন যে আজ মানে যে যার বাড়ি, বুড়িটা বলে, আপনি কালকে আমার ঘরের সামনে এসে এরকম অজ্ঞান হয়ে পড়ে গেছিলেন কেন? তো উনি বললেন যে বে- আপনি বিশ্বাস করবেন না, আপনাকে আমি যখন টর্চ মেরে দেখলাম, মানে আপনি তো যখন গাছের মধ্যে ঝুলছিলেন, একটু আগে যে আমি আপনার মানে আমি একটু আগে একটা ডেড বডি দেখেছি, মরা মানুষ ফাঁসি দিয়ে গাছের মধ্যে ঝুলছে, ওটা তো আপনিই ছিলেন। এটা দেখার পরে আমি আর মানে উনি নিজেকে কন্ট্রোল করতে পারেন না এবং সাথে সাথে সেন্সলেস হয়ে যান। তো এই জিনিসটা নরমাল হবার পরে তখন মহিলা বলছে যে তাহলে আপনার হয়তো এটা কোনো ধরনের হ্যালুসিনেশন বা মানে আপনার ভুল ধারণা হতে পারে, হয়তো আপনি আমার মতো কাউকে দেখেছেন বা কিছু একটা। বলে না না না। তো বলে যে আপনারা যদি এরকম দেখতেন যে ডেড বডি, তাহলে এতক্ষণে মানুষজন আমাকে জানাতো, একটা গ্রামের মধ্যে একটা মানুষ ফাঁসি দিয়ে মারা গেছে, তো হুলস্থুল কাণ্ড করতো। আমি তো কিছুই শুনিনি। তো উনি জিনিসটাকে মানে মানে ওনার ডিপ্রেশন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, এবং বেরিয়ে একটু সামনে এগোতেই যেখানে ঘটনাটা রাত্রেবেলা ঘটেছিল, সেই গাছটার নিচে যে দেখে যে ওই গাছের মধ্যে ওই রশিটি ঝুলছে, কিন্তু ফাঁসির যে স্ট্রাকচার করে রশিটা ছিল ওরকম ভাবে না, নর্মাল একটা রশি, বড় মতো একটা রশি ঝুলছে গাছ ধরে, এবং যেই জায়গায় উনি গরুটি বেঁধেছিল একটু সামনে যাওয়ার পরে ওই গরুটি ওই জায়গায় আর বাঁধা ছিল না, অথচ যে গরুর রশিটা ছিল সেই রশিটা ওই জায়গায় পড়েছিল। তো এই জিনিসটা উনি ওখানে দেখে বাড়ির দিকে আসে, এবং উনি সবসময় ওনার ওয়াইফের সাথে সবকিছু শেয়ার করেন। বাসায় বাড়িতে এসে ওয়াইফকে জিনিসটা শেয়ার করে যে এরকম ঘটনা গতকালকে রাতে ঘটেছে। তো ওনার ওয়াইফ ওনাকে নর্মাল করে এলাকার একজন হুজুরের কাছ থেকে পানি পড়া দিয়ে নর্মাল করে প্রায় 1.5 সপ্তাহের মতো গ্যাপ দেয়, যে না যাওয়ার দরকার নেই, হয়তো তুমি ভয় পেয়েছো বা কোনো ধরনের সমস্যা হয়েছে, তোমার এখন আপাতত যাওয়ার দরকার নেই।
তো ওই ঘটনার যেদিন ঘটে বাড়িতে যাওয়ার 3 দিন পরে উনি ওই যে গরুটা নিয়ে আসছিল বর্ডার থেকে, সেই গরুটারই মাথা পায় ওনারই পাশের একটা খেতে, ধান খেতে। এবং মাথা পাওয়ার পরে উনি জিনিসটাকে কোনোভাবেই নরমাল ভাবে নেয় নাই। তো 2 সপ্তাহ পরে তিনি আবারও এরকম কন্ট্রাক্ট পায়, এখান থেকে গরু নিয়ে আসতে হবে। ঠিক ওরকম ভাবে তিনি গরু নিয়ে আসছিলেন। এর পরের দিন 2 সপ্তাহ পর প্রচন্ড শীত, শীতকালী, এবং তখন নভেম্বরের লাস্টের দিকে, ডিসেম্বরের শুরুর দিকে উনি বললেন যে আমি গরু নিয়ে আসার পথে ওই যেই জায়গাটায় লাস্ট দিন ইনসিডেন্ট ঘটেছিল ওই জায়গাটা না দিয়ে সে একটু অন্য দিক দিয়ে অন্য রাস্তা দিয়ে যাচ্ছিল। রাস্তা দিয়ে যাওয়ার পথে প্রচন্ড শীত ছিল, তো ওনার 2টা চাদর উনি মাথার মধ্যে চেপে গরু ধরে এগোচ্ছিলেন। এমন সময় একটা মহিলাকে নিয়ে দেখলেন রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। তখন রাত গভীর, আর এইসব ক্ষেত্রে রাসেল ভাই ম্যাক্সিমাম টাইমে রাতটা গভীরই হয়, কারণ এইসব ক্ষেত্রে চালানোর ক্ষেত্রে রাত রাত ছাড়া হয় না। তো মহিলা দাঁড়িয়ে আছে, মহিলা ওনাকে বলছে যে আহ, কোথায় যাচ্ছেন, রেস্ট নেবেন নাকি? উনি এই কথাগুলো তোয়াক্কা না করে সামনে এগিয়ে যায়। তো ওই যে মেইন রোডের কথা বলেছিলাম, মেইন রোডটা ওনার বাড়ি থেকে 2.5 থেকে 3 কিলোমিটার দূর। ওই মেইন রোডে উঠতে ওনার আশেপাশে মানে বেশি ফিট না, মানে 8 ফিটের মতো রাস্তা। তো মেইন রোডে ওঠার পথে মানে এতদিন প্রায় 50-60 গজ সামনে চলে আসলো, পাশ দিয়ে কেউ আসলো না, অথচ ওই মহিলাটাকে সে আবার মেইন রোডে এসে দেখলো। এবং ওনার পাশ দিয়ে কেউ তো হেঁটেও যায় নাই, আশেপাশে খাল, দুইটা খাল দুই পাশে, ওনার মাঝখান দিয়ে হেঁটে আসছে, কাঁচা রাস্তা, মেইন রোডে চলে আসছে, কিন্তু কেউ নাই আশেপাশে, পাশ দিকে হেঁটেও জানে। তাহলে ওই মহিলাটা ফাস্ট কিভাবে আসলো? আর উনি তো অনেক জোরেই দৌড়াচ্ছিল, গরুটা নিয়ে যাচ্ছিল। তো ওই মহিলা সেম একই কথা বললো, এবং উনি বললো যে আমাকে ডিস্টার্ব করেন না, এরকম কথা বলে নিয়ে আরো সামনে এগিয়ে গেলেন। এগোতেই একটা গাছের সামনে, যেহেতু ওনার ওই গরুটা এর আগের বার যেভাবে ছটফট করছিল, এই গরুটা ঠিক ওরকম ভাবে ছটফট করছিল। ও ছটফট করতে করতে, তো যেহেতু অনেক মানে শেক করছিল, উনি অনেক টায়ার্ড হয়ে যায়, গরুটা আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল। তো উনি রেস্ট নেওয়ার জন্য একটা গাছের মধ্যে গরুটাকে বেঁধে সিগারেট ধরানোর পর হঠাৎ করে উপর থেকে একটা হাসির সাউন্ড আসে, এবং উপর থেকে একটা মানুষ ওনার সামনে এসে পড়ে। প্রায় অনেক উপর থেকে একটা মানুষ ওনার সামনে এসে পড়ে। মনে হচ্ছে যে তার এরকম নর্মাল কোনো মানুষ যদি এরকম ভাবে সামনে এসে পড়ে, হাড্ডি গুড্ডি সব ভেঙে যাওয়ার কথা, অথচ সে একদম মানে জলজ্যান্ত তার সামনে দাঁড়িয়ে আছে। এইটা দেখে উনি ওই জায়গায় এক মুহূর্ত দেরি না করে সাথে সাথে বাড়ি চলে আসে, এবং 2.5 থেকে 3 কিলোমিটার রাস্তা দিয়ে দৌড়ে বাড়ি আসে, গরুটা ওখানে রেখেই। তো এরকম 2 দিন ইনসিডেন্ট ঘটার পরে উনি মোটামুটি ভয় পেয়ে যান, এবং ওই আবার তাবিজের সাহায্য নেন এলাকার একজন হুজুরের কাছ থেকে। তো ওনার ওয়াইফকে এই ঘটনাটা আবার অবহিত করে যে এরকম ঘটনা ঘটছে আমার সাথে। তো বললো যে না, ভয়ের কিছু নেই। হুজুর তাকে আশ্বস্ত করলেন যে আর ভয় করলে আর ভয় হবে না, ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন। তো আবারও তিনি একই ঘটনার জন্য রেডি হন যে না, এবার গরু আনতে হবে, সামনে কুরবানি ঈদ। তো গরু যখন নিয়ে আসবে এই মুহূর্তে আপনার উনি আর একা যাবেন না, ওনার ওয়াইফের মানে সম্মতি নেওয়ার পরে উনি বললেন, ওয়াইফ বললেন যে তুমি তোমার সাথে কাউকে নিয়ে যাও। তো উনি ওনার সাথে একজনকে নিয়ে যান ওই রাস্তা ধরে, যে প্রথম দিন যে রাস্তা ধরে সে নিয়ে এসেছিলেন। গভীর রাত তখন, 2:30 থেকে 3টা, এসব কাজ সবসময় এরকম সময় সম্পন্ন হয়। তো উনি ওই রাস্তা ধরে ওই সাথীকে নিয়ে এগোচ্ছিলেন। এমন সময় ঠিক ওরকম ভাবে টর্চ মারতে মারতে এগোনোর অবস্থায় দেখলেন যে একটা পায়ের পাতা দেখা যাচ্ছে, এবং ওই গাছের নিচে, ওই গাছের মধ্যে আবারও একটা রশি দিয়ে একটা ডেড বডি ঝোলানো, এবং গরু যে দুই হাতে ছিল, ওনার সাথে যে আরেকজন ছিল, ওনার হাতেও একটা গরু ছিল, ওনার হাতে একটা গরু ছিল, দুইটাই মারাত্মক লাফাচ্ছে। তো ওনার সাথী যে সে ছিল, ওনার সাথে যে ফ্রেন্ডটা ছিল, উনি বলে যে তুই গরুর হাতেই এই রশিটা রাখ, তুই গরুগুলো সামনে বাইধে রেখায়, আমি দেখতেছি এটা কি হয়েছে। তো গরুগুলা উনি বেঁধে রেখে আসতে গেছে, এবং টর্চটা ওই ফ্রেন্ডের কাছে দিয়ে যায়। এবং গ্রামের মানুষ তো এরকম অন্ধকার রাস্তায় চলে অভ্যস্ত। তো উনি একটু সামনে গিয়ে গরু দুটা বাঁধতে বাঁধতে ওই দৌড়ে ওনার ফ্রেন্ডটা আসছে, এবং উনি আর ওই ডেড বডির সামনে যান না। একটু সামনে তো গরু বাঁধে, তো এগোতেই যে ওর ফ্রেন্ড জানে যে ফ্রেন্ড ওই জায়গায় আছে, আমি একটু সামনে যাই, এটা চিন্তা করতে করতেই ওনার ফ্রেন্ডটা দৌড়ে ওনার কাছে দিয়ে আসতে আসতে আর বলছে যে ভাগ, তাড়াতাড়ি ভাগ, আমাদেরকে মনে হয় মেরে ফেলবে, এরকম কিছু একটা বললো। যে লাশটা ঝুলছে ওই লাশের মধ্যে কোনো মাথা নাই, বলে টর্চ মেরে দেখেছে যে লাশের মধ্যে কোনো মাথা নাই, এমনি লাশটা ঝুলছে মানে গাছের মধ্যে, ভাগ তাড়াতাড়ি। তো ওর যে ভাগার স্পিড দেখে উনিও তাড়াতাড়ি দৌড়ে গিয়ে ওই গরু দুইটা খুলে এক দৌড় দিলেন। তো ওই গরুর পিছনে মারতে মারতেই যে দৌড়ে আসছে, ওনার ফ্রেন্ড ওনার সাথেই আসছিল, ভেগে ভেগে দৌড়ে ওনার সাথেই আসছিল। কিছুক্ষণ টর্চের আলোটা পায় উনি, কিন্তু যেহেতু জানের ভয়, এর আগেও 2টা ইনসিডেন্টের সম্মুখীন উনি হয়েছিলেন,
তো উনি ওনার বাড়ির দিকে যেতে 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 যখন একদম বাড়ির কাছে চলে আসে, তখন পেছনে তাকিয়ে দেখে ওনার ফ্রেন্ডটা নাই। তো উনি পেছনে তাকিয়ে দেখে কেউ আসছে না। ওই পেছনে যে টর্চটা ফ্রেন্ডের ছিল ওই কোনো আলোও নেই। উনি বাড়িতে ঢুকে যেমন নিজে চিন্তা করে যে হয়তো ভয়ের কারণে হয় আশেপাশে কোনো একটা ঘরে ও ঢুকে আশ্রয় নিয়েছে। ওর বাড়ি ছিল ওনার বাড়ি থেকে আরেকটু সামনে। আগেই ওনার ফ্রেন্ডটাকে উনি আর দেখে যে ওনার সাথে আসেন না। তো উনি বাড়িতে যায়, বাড়িতে গিয়ে গরু দিতে বেঁধে ওনার মতো কাজ করতে থাকে। পরের দিন সকালবেলা যখন ঘুম ভাঙে এবং তখন প্রচন্ড টায়ার্ড ছিলেন, দুপুরবেলা ঘুম ভাঙে এবং ঘুম ভাঙা অবস্থায় এলাকার লোকজনের প্রচন্ড হইচই তিনি শুনতে পান। শুনতে পেয়ে সবার সাথে ওনার ওয়াইফও ওনার সাথে যান। বলে যে শুনতে থাকেন যে যেতে যেতেই শুনতে থাকে সবার মাঝখানে যে এরকম একটা ডেড বডি ধান খেতে পাওয়া গেছে। তো উনি ধান ক্ষেতের কাছে যান। এই ধান ক্ষেত থেকে কিছু মানে ডেড বডির গুলা মানে ডেড বডির পার্ট গুলা একটা ডেড বডির পার্ট মানে এক জায়গায় এসে স্তূপ করা হচ্ছে। 12 টুকরো একটা ডেড বডি আপনার ধান ক্ষেতের পাশে এসে স্তূপ করা হলো। লাস্ট মোমেন্টে যখন মাথাটা আসলো, উনি তখন দেখলেন যে যে লোকটা ওনার সাথে ছিল গতকালকে, তারই মাথা এসছে এখানে, তারই বডির পার্টস গুলা ওই ধান ক্ষেতের পাশে পাওয়া গেছে। তো এরপর থেকে উনি মানে ডিসাইড করলেন যে উনি আর এই প্রফেশনে থাকবেন না এবং ওই গ্রাম ছেড়ে উনি ঢাকায় সপরিবারে চলে আসেন এবং এখনো উনি ঢাকাতেই আছেন। আর ঢাকায় সে ট্রাক চালাচ্ছেন এবং জিজ্ঞেস করলাম যে এরকম ঘটনা কি আগে ঘটেছিল কিনা, তখন উনি বললেন যে আমি এরকম ঘটনা আগে ঘটেছে শুনেছি, কিন্তু আমার সাথে ঘটার পরে আমি আর ওখানে এক মুহূর্ত দেরি করিনি। এটা ছিল আসলে আমার ঘটনা। আপনাকে অনেক ধন্যবাদ আলিফ, এবং যারা এতক্ষণ শুনছিলেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমি দেখতে পাচ্ছি যে অনেকে আমাদের অলরেডি বেশ কিছু SMS পাঠিয়ে ফেলেছেন। মিনহাজ আমাদের SMS পাঠিয়েছেন ফ্রম, এটা কি ষোলগড় জায়গাটার নাম পড়তে পারছি না। ফুর্তিবাজ মাহিদ আমাদের SMS পাঠিয়েছেন আমাদেরকে মিম গুলশান থেকে। সেটা আমাদের সাদমান SMS করেছেন পোস্তগোলা থেকে। আমাদেরকে নুরুল আলম SMS করেছেন আমাদেরকে পিয়াস মিরপুর থেকে, এবং আমাদেরকে SMS করেছেন আমাদেরকে আচ্ছা এটা হচ্ছে কাওলা এয়ারপোর্ট থেকে, নামটা একটু লিখতে হবে। রিপন আমাদের SMS করেছেন শুভ। এছাড়া আমাদের SMS করেছেন সাদাত ঢাকা থেকে, আমাদেরকে কবির জিনজিরা থেকে SMS করেছেন, মারুফ কেরানীগঞ্জ থেকে SMS করেছেন, শাকিল SMS করেছেন আমাদেরকে, SMS করেছেন নারায়ণগঞ্জ থেকে প্রিয়াঙ্কা, এলিনা, সুচি এবং লামিয়া। আমাদের SMS করেছেন জিদান, এবং এছাড়াও আমাদেরকে সঞ্চিতা SMS করেছেন রাজশাহী থেকে। আলিম আমাদের SMS করেছেন রকস্টার রাফসান। এছাড়াও প্রমি SMS করেছেন আমাদেরকে ফ্রিডম ঘোস্ট। এছাড়াও রুমেল মোহাম্মদপুর থেকে আমাদের SMS করেছেন, আশিক সিলেট থেকে SMS করেছেন, ইমন খুলনা থেকে আমাদের SMS করেছেন আমাদেরকে সুমন বাগেরহাট থেকে। ডক্টর আন্টি আমাদের SMS করেছেন চিটাগং থেকে। নাসিম আমাদের SMS করেছেন সুমন, আবারও অবশ্য অন্য জায়গা থেকে সুমন আবু বকর জামগড়া থেকে SMS করেছেন তারা। জাহিদ আমাদের SMS করেছেন টঙ্গী থেকে। এছাড়াও তুবা আমাদের SMS করেছেন খুলনা থেকে, আমাদেরকে SMS করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি আচ্ছা অনেকেই শুরুতে জায়গার নাম লিখছেন। আমি আরো একবার নিয়মটা বলি, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন ফুর্তি, ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নামটা লিখুন। তারপরে আপনার যা SMS যেখান থেকে আপনি লিখছেন সেগুলো আপনার যা ইচ্ছা আপনি সেটা লিখুন এবং পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদেরকে তিথি সিলেট থেকে SMS করেছেন, তারা সপরিবারে আমাদের সাথে আছেন। মৌ রাজশাহী থেকে আমাদের SMS করেছেন মুমু বরিশাল থেকে। আজকে তার নাকি অনেক ভয় লাগছে। এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি তৌফিক, আমাদেরকে অনেক SMS করেছেন অন্তরা, এবং তিনি বলছেন আজকে ওয়েদার ভয়ঙ্কর। আর ভোতাসম কি পাপিয়া আমাদের SMS করেছেন মিরপুর থেকে। বিশু সরকার আমাদের মাওয়া থেকে SMS করেছেন। ধীমান কুমার আমাদের SMS করেছেন তমাল ফার্মগেট থেকে। সিয়াম আমাদের SMS করেছেন আমাদেরকে আরো অনেকেই। আপনি যদি SMS করতে চান নিয়মটা তো বলেই দিয়েছি, তো সেইভাবে করুন। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ আরো একবার বলবেন, যেহেতু আমাদের দেখা যায় না, নাম বারবার বলতে হয়। আপনার নামটা একটু বলুন প্লিজ, আরেকবার বলতে হবে। হ্যালো রাসুদা অ্যান্ড লিসেনার্স, আমি ইমরান খান সিয়াম, উত্তরা থেকে এসেছি। আমি ভাই আমার দ্বিতীয় ঘটনাটি বলি। এটি শুনেছি ট্যাক্সি ড্রাইভার কাছ থেকে, নিউ মার্কেট থেকে যখন আমি আসি, এটা 28 সোজায়। তো যখন ট্যাক্সি ড্রাইভার বসে, ড্রাইভার বয়স আপনার 54 উপরে হবে, 54। তাই আমি ভাবলাম এত বয়স্ক লোক ট্যাক্সি চালাচ্ছে, আমি বললাম এই দাদা মিয়া এই বয়সে ট্যাক্সি চালান? উনি ফার্স্টে কিছু বলে না, তাই আমি বললাম যে কোনো ভয়ের কাহিনী থাকলে কিছু বলেন।
বলে যে কারটা কি বলবো, আমার সাথেই তো ঘটছে। আমি বললাম কি ঘটছে? তা ওনার নাম তো হচ্ছে আব্দুল মালিক, বরিশালী বাড়ি। বললো যে আমি তো, তখন শুরু করলো যে আমি তো ট্যাক্সি চালাই আজকে অল্প কিছু। আমি আমার জীবনে 22 বছর চালিয়েছি লঞ্চ, ঢাকা বরিশাল রুটে। ফ্যামিলি গরিব, অনেক গরিব তারা। তার বাবা চালাতো, তারপর সে অনেক দিন চালাইছে। অনেক সমস্যার সম্মুখীন হয়েছে কিন্তু জীবনে, কিন্তু একটা ঘটনা 97 সালের একটা ঘটনা আমার জীবনটাকে বদলে দেয়। আমি এই চাকরি আর করি না। আমি বললাম কি ঘটনা, বলতে চায় না, পরে বলে। 97 সালে বরাবরের মতো সে বরিশাল থেকে লঞ্চ নিয়ে ঢাকায় আসে। আস্তে আস্তে 8টা বাজে। সে আইসা নিয়মের মতোই গোসল করে খাওয়া দাওয়া করে একটা যে কোনো ক্যাবিনে কিন্তু তারা ঘুমায়। দোতলা একটা ক্যাবিনে ঘুমাচ্ছিল। তার কিছুক্ষণ পর, আধা ঘন্টার পরে একটা লোক এসে দরজা কড়া নাড়ে। সে খুলে, একজন মধ্যবয়স্ক লোক। বললো যে এই লঞ্চ কখন ছেড়ে যাবে? বললো রাত 8:30টায়। বললো যে আজকে আমার চাচার লাশ নিয়ে যেতে হবে। চাচা বললো যে দেখেন, এখন যদি আপনার চাচার লাশ নিয়ে যাই তো লঞ্চ কিন্তু যাত্রী হবে না, কারণ লাশের সাথে কেউ যেতে দেন, এটা স্বাভাবিক। তা বললো যে সমস্যা নেই, আমি লঞ্চ ভাড়া করে নিবো। তা তার আর সমস্যা কি? সে চিন্তা করলো আমার সমস্যা কি, টাকা তো পাবোই। তা এক পর্যায়ে সব ঠিক হলো এবং সে জানতে পারলো যে তারা হিন্দু সম্ভ্রান্তের মানে পরিবার আর কি। লাশ কখন আনা হবে? 6টার মধ্যে। আচ্ছা ঠিক আছে। সে ঘুমায় বললো 6টার মধ্যে। ঠিক 6টার সময় লাশটা আসলো। তা সেদিন আবার সে লঞ্চটা ঘাটে ফিরে নেয়, নদীর মাঝখানে রাখছে। লাশ নিয়ে আসলো। সে বললো যখন লাশটা লঞ্চে উঠানো হয় নৌকা থেকে, প্রথমেই নাকি লঞ্চটা একটু কেমন জানি ঝাঁকুনি খায়, মানে মনে হচ্ছিল ডুবা যাবে, এরকম দূর থেকে উঠলো ওরকম একটা। পাত্তা দিনি। লঞ্চ উঠাইলো, যেহেতু যাত্রী নেই, রিজার্ভ লঞ্চ, চালাই নিলাম। প্রথমে কোনো সমস্যা হয় নাই, তবে একটা সমস্যা ছিল, যেটা চলে লঞ্চটা স্বাভাবিক গতির থেকে একটু কম। আগে তো লঞ্চ তো ভাই উন্নত ছিল না। সে চালাচ্ছে ভালো, অনেকক্ষণ ধরে চালাচ্ছে। ঘটনা ঘটেই রাত কয়টা, 10:30টার সময় বলেছিল। 10:30 থেকে 11টা এর মধ্যে সে তখন একদম ভরা মেঘনায়, তখন পূর্ণ ভরা মেঘনায়, যেহেতু লঞ্চ একটু আস্তে আস্তে চলতেছে, ভরা মেঘনায়। তো হঠাৎ করে, জ্যোৎস্না রাত ছিল ওই দিনটা, কিন্তু হঠাৎ করে সে দেখতে পেলে একদম চারিদিক গুটগুট অন্ধকার। মানে অন্ধকার মানে কি, এখন সামনে সে কিছুই বুঝতে পারতেছে না। সে হয়তো ভাবলো কি আবার হঠাৎ করে এত অন্ধকার, কি জন্য? ওকে আমি একটা জিনিস মিসিং করে ফেলছি। সে যখন চালাচ্ছিল তো সিগারেট খেত, তার সামনে যেখানে লঞ্চ চালানো হয় সামনে যে গ্লাসটা থাকে, সে গ্লাসটা আটকে দিচ্ছিল, যেহেতু বাতাস আসতেছিল। সিগারেট ধরে গ্লাসটা খুলে দেখে যে চারিদিকে একদম অন্ধকার। অন্ধকার মানে কি, গুট অন্ধকার, মানে কিছুই দেখা যাচ্ছে না। আর সে চিন্তা করতেছে এই নদীতে তো নৌকাও চলে, কোনো নৌকাকে যদি আমি ইয়া করি, জ্যোৎস্না হঠাৎ করে এরকম কেনই বা হবে। সে কি করলো, লঞ্চের যে বাতিটা, সার্চ লাইট, যেটা সার্চ বাতি যেটাকে আমরা বলি, জ্বালাইলো। মানে বাতিটা মনে হচ্ছে কি সামনে যে আটকে আছে, দূরে যাচ্ছে না, জ্বলতেছে ওইখানেই, আলোটাও প্রসারিত হচ্ছে না। সে ভাবলো এরকম তো হওয়ার কথা না, ব্যাপারটা কি? তারপর সে বের হয়ে সামনে যায়, লঞ্চের সামনে যে দেখে যে একদম লঞ্চের চারপাশে, এমনকি নিচে দোতলায়, 3তলা লঞ্চ ছিল যেহেতু, সব বাতি বন্ধ। সে তখন চিন্তা করলো কি ব্যাপার, বাতিও বন্ধ, আমার সার্চ লাইটের এই সমস্যা। আচ্ছা, আবার ভিতরে ঢুকে সে তখন চিন্তা করি কি, ওই যে আছে নিচে, মানে ইঞ্জিন রুমে যেটা আপনারা জানেন যে বেল মারে, মানে বেলটা মারতে যাবে, দেখে তার ছিঁড়া। বললো কি ব্যাপার, তারও ছিঁড়া। আচ্ছা যাক, আমি তার একটু ডাক দিই। ডাক দিতে গিয়ে তখনই দেখে যে লঞ্চের যে সামনে একদম, যেটা মানে উঠার যে একদম ফ্রন্টে, দেখা যায় এখানে 20 থেকে 30 জন। হ্যাঁ, 20 থেকে 30 জন। উনি আর অত কিছু মানে ভয়ে সেদিকে তখনই জমে গেছে। বললো যে 20 থেকে 30 জন দেখি লঞ্চের চারপাশে মনে হচ্ছে পাগলের মতো দৌড়াদৌড়ি করতেছে। মনে হচ্ছে যে ওই যে আমরা যেমন ত্রাণ দিলে যেরকম অনেক সময় দৌড়াদৌড়ি করে না নেওয়ার জন্য, এদিকে এরকম ভাবে দৌড়, মানে ছুট, মানে পাগলের মতো হয়ে গেছে। সেইটা দেখে তো স্বাভাবিক ভয় পাবে। সব সাদা পোশাক পরা, চেহারা বিকৃত, মানে কি, মানে অস্বাভাবিক রকম বিকৃত, যেটা সে বর্ণনাও করতে পারেনি। সে তাড়াতাড়ি করে ইঞ্জিন রুমে ডাক দিচ্ছে। ওনার যে আরো যে স্টাফরা ছিল বা পিছিয়ে মানে ওয়ার্ড বয়রা ছিল, ইয়াতে কেউ নাই, যেহেতু ইঞ্জিন সব ক্যাবিন খালি, কোনো যাত্রীও তো নাই। সে কি করবে এখন? আবার ভিতরে ঢুকে তারপর লঞ্চে হুইসেলটা বাজাতে যাচ্ছে, দেখে ওইটাও বাজছে না। সে তখন কি করবে, বলে আমি এখন কি করব, মানে কি এখন কি থাকবো না কি করব? এর মধ্যে লঞ্চটা মনে হচ্ছে একটু শেক করতেছে, ঝাঁকতেছে। মানে দেখবেন ভাঙা রাস্তায় গাড়ি গেলে কিরকম লাগে, কাঁপে, ওরকম ভাবে লঞ্চ কাঁপতেছে, কিন্তু সেটা তো অসম্ভব এই মেঘনা নদীতে। যাক, সে কি করলো, এর মধ্যে থেকে তার পিছনে যে ক্যাবিনটা, ডবল বেডের একটা ক্যাবিন, সে ক্যাবিন থেকে কিছু কথাবার্তা শুনতে পারতেছে, মানে 4-5 জন একসাথে কি কথা বলতেছে। এবং কণ্ঠটাও সে মানে অস্বাভাবিক রকম মোটা। যে কেমন, সে কি করবে এখন, কি ইয়া করবে নাকি? সে এরকম প্রায় অনেকক্ষণ যায়। পরে সে সাহস করে, তার তখন মাথায় আসে আমার কাছে সিগারেট আছে,
সিগারেট যখন সে পকেটে হাত দিয়ে ধরাইতে যায় তখনই দেখে আরেকটা রোমহর্ষক কাহিনী। দেখে এখন তার নিচে না, এখন ওই যে নিচে যে তখন 20-30 জন ছিল, এখন সেটা ডবল হয়ে গেছে, মানে 40-60-70 জনের মতো তার লঞ্চের চারপাশে, মানে ওই যে তার সাইড দিয়ে হাঁটার জায়গা দিয়ে হাঁটতেছে, সামনে দিয়ে হাঁটতেছে। সে এইটা দেখে এখন কি করবে? এখন তো লঞ্চ এই অবস্থা তো কিছু করতে পারতেছে না। সে বেল বাজাতে চাচ্ছে, নিচে ঘন্টা কাটছি, বাতি এখন বাতিও জ্বলতেছে না। তারপরে এরকম গেল, অনেকক্ষণ গেল। সে বললো যে তার কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে গেল। ঘড়িতে চায় দেখে রাত্র প্রায় 2টা। লঞ্চ তখন আপনার পদ্মায় অলরেডি ছাড়াই গেছে। সে কিন্তু জানে না ঘটনা 11টা থেকে 2টা, প্রায় 1:30-2টা। কিভাবে গেল লঞ্চ পদ্মায়, কি ও সে আর বলতে পারে না। বললো যে যাক, মনে করি সব গেছে। তারপরে আমি নিচে গেলাম। নিচে যাওয়ার সময় যেটা হলো, সে তারপরে সিঁড়ির কাছে যায়, দেখে যেহেতু সব বন্ধ, মানে সোজাসুজি একটা সিঙ্গেল ক্যাবিন, বাথরুমের পাশে দেখে যে যেই লাশটা নিচে রাখছিল সেই লাশটা ওই ক্যাবিনে বসা বসা অবস্থায়। সেইটা দেখে আর কিছু না, এক দৌড়ে নিচে নামে। সে আর কোনো কথা না, একদম নিচে যায়, বলে যে লাশ কই। ওয়ার্ড বয় চিল্লাচিল্লি করে, এই তোরা কই, এত ডাকতেছি। পরে বলে কি হয়েছে, লাশ কই, লাশ তো হাতে দেখে দেখে, হ্যাঁ লাশ, ঠিক আছে, কফিনের মধ্যেই লাশ আছে। তো ঠিক আছে। আবার সে চারিদিকে চায়, দেয় না, জ্যোৎস্নাটা তোকে পারফেক্ট, একদম ফুল পারফেক্ট। সে আবার তাড়াতাড়ি বলে যে চল ছাদে, আমার সাথে 2জন রুমে চল। রুমে গেল। 3টার দিকে ঘটলো আসল ঘটনা। হঠাৎ করে লঞ্চটা থেমে গেল। হঠাৎ কিভাবে লঞ্চ থামলো কেন? দেখে লঞ্চটা চরে আটকে গেছে। কিন্তু তখন তো ভরা বর্ষা, মানে চারিদিকে পানি থই থই। আর তখন সে বললো আমি ভোলার কাছাকাছি। তো ওইখানে তো চর কোত্থেকে আসবে? আধা ঘন্টা লাগতেছে পুরো লঞ্চটাকে বের করতে। সেই দিক ওই দিক করতেছে কিন্তু লঞ্চ তো আর বের হচ্ছে না। করতে 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 যাক, আধা ঘন্টা 40 মিনিট লাগলো। তারপর লঞ্চটা বের করলো আবার। তারপর যাচ্ছে। ঠিক 10 মিনিট পর, হ্যাঁ, মানে যে ওই যে চাটা দিয়ে যায় ক্যাবিনে, সেই ছেলেটা দৌড়ে আসলো। বললো, ওস্তাদ, এটা কাহিনী হয়ে গেছে। কি হয়েছে? লাশ নেই। লাশ নাই মানে? লঞ্চে লাশ নেই। নদীর মধ্যে কিভাবে আসবে? এই নাকি চোর, কোনো স্পিড বোট, কোনো ডাকাতি হয়নি, কিছু হয়নি। 2জনকে ডাকলো, ওরা ঘুমেছিল। 2জনকে ডাকলো, সে তাড়াতাড়ি করে লঞ্চের স্পিডটা, গতিটা কমাই দিল। তখন সব ঠিক, বাতি জ্বলতেছে, বেল বাজতেছে, হুইসেল বাজতেছে। নিচে যায় দেখে যে সবাই কান্নাকাটি। কি ব্যাপার, কি হয়েছে? সে যে লোকটা লঞ্চ ভাড়া করছিল তাকে বলে, কি হয়েছে ভাই? বলে যে আপনি যখন লঞ্চটা চরে আটকাইছিলেন, তো হ্যাঁ, কয় আমি তো অনেকক্ষণ ধরে জানি, যখন লঞ্চটা মানে চর থেকে শেষ হবে, মানে বের হবে, তো আমি তো ভাবলাম একটু সামনে যাই, দেখি কি অবস্থা, এতক্ষণ লাগতেছে। সামনে যাওয়ার পরে যে আর বাকি সবাই ঘুমায় গেছে, লাইটও বন্ধ। তো আমি সামনে যাওয়ার পরে দেখি লঞ্চটা যখনই বেরিয়েছে তখন একটা মানে কফিনটা ঢাকনা একদম জোরে খোলার শব্দ, জোরে খোলার শব্দ। দৌড়ায় যায় সে, দৌড়ায় যায়, দেখে যে লাশ নেই। তাই ওই লোকটা বলতেছে যে আপনি কাউকে দেখছেন? কয় না। কয় কাউকে দেখেন নাই? লাশ নাই। নাই তো নাই। তারপর সে বললো যে জীবনে শুনছি যে লাশ নাকি খাইতে আসে, চুরি হয় বা এত কিছু, কিন্তু নদীর মধ্যে কোত্থেকে আসবে? নদীতে তো ইম্পসিবল। এটা তো না এমন যে আশপাশে গাড়ি চলতেছে বা কিছু বা চিন্তাই হবে, এটা কোনো প্রশ্নই আসে না। কিভাবে আসলো এটা? আমি বললাম তারপরে? কয় কি তারপরে কি, খালি কফি নিয়েই তাদের চলে যেতে হয়েছে। এই তারপরে উনি ঢাকায় আসার পরে তারপর তবা কাটছে যে জীবনে না খেয়ে ভিক্ষা করবো, তবু লঞ্চে আর যাবো না। এমনকি সে নাকি এখন বাড়িতে যায়, সে বাসে, লঞ্চে যায় না। এই ছিল তার কাছ থেকে শোনা ঘটনা। অনেক চমৎকার একটা ঘটনা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে আমাদের এখানে এসে এই ঘটনাটা শেয়ার করার জন্য। যারা এতক্ষণ আমাদের সঙ্গে আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আসলে আমি আজকে শুরুই করেছিলাম এরকম যে মানুষ কোনো না কোনো একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে কখনো না কখনো যায়। এই ঘটনাটাও খুব অদ্ভুত একটা ঘটনা, এবং আমরা সাধারণত সচরাচর গাড়িতে এরকম ঘটনা ঘটে শুনেছি, ট্রেনের ঘটনা আমরা শুনেছি, কিন্তু লঞ্চের ঘটনা এরকম সরাসরি শোনা হয় না। এবং অনেকেই যারা এখন লঞ্চে আছেন তাদের কাছে ঘটনাটা আশা করছি অনেক বেশি ভালো লেগেছে। শুনছেন আপনারা অনেকে, হয়তো আমি জানি, কারণ আপনারা শুনছেন সবসময় রেডিও ফুর্তি, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। সাউন্ডটা বাড়ান, রেডিও ফুর্তি বাজান। চলছে ভূত এফএম, হাউন্টেড বাই এয়ারটেল। তোফাজ্জল আমাদের বনানী থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন থার্ড স্টোরিটা তার কাছে অনেক জোস লেগেছে। মহসিন বরিশাল থেকে আমাদের এসএমএস করেছেন রহিম। এছাড়া আমাদেরকে ফাহাদ এসএমএস করেছেন, তিনি বলছেন ঘটনাটি চরম ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। লায়লা আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন ভীষণ ভয় করছে। তালহা আমাদের এসএমএস করেছেন, ববি আমাদের এসএমএস করেছেন। আমি তো র্যান্ডম পড়ছি এবং দেখতে পাচ্ছি সবাই মোটামুটি বলেছেন যে ঘটনাটা অনেক ভালো লেগেছে। আলিফের ঘটনার প্রশংসা করেছেন।
কেউ একজন, আচ্ছা হ্যাঁ, মাসুদ পারভেজ চট্টগ্রাম থেকে, জয়ী বরিশাল থেকে আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে ভীষণ ভয় লাগছে। তুষার আমাদেরকে এসএমএস করেছেন, এছাড়াও এসএমএস করেছেন আমাদেরকে আল নূর ঢাকা থেকে, সাব্বির হুসাইন আমাদের এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন এছাড়াও বিদ্যুৎ, এছাড়াও আমাদের ক্যাপ্টেন রহুল আমাদের এসএমএস করেছেন সিয়াম রূপগঞ্জ থেকে, এছাড়াও এলমা ডিওএইচএস বাড়িধারা থেকে এসএমএস করেছেন সাফি, এসএমএস করেছেন আমাদেরকে নির্জন, এছাড়াও আরো দেখতে পাচ্ছি অনেকেই, ফিরোজ, মাহাদি, এছাড়াও আমাদের এসএমএস করেছেন মল্লিক, সোহান ঢাকা থেকে এসএমএস করেছেন আমাদেরকে, ফুয়াদ এসএমএস করেছেন অন্তর বাড্ডা থেকে, তার কাছেও আলিফ ভাই ঘটনাটা জোশ লেগেছে। মনীষা আমাদের এসএমএস করেছেন খিরগা থেকে, মিম এসএমএস করেছেন আমাদেরকে সাইদ, এছাড়াও এসএমএস করেছেন লিটন সিলেট থেকে। আমরা চলে যাবো ছোট্ট একটা বিরতিতে এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। আর এর মাঝখানে যারা আপনারা আমাকে এসএমএস পাঠাতে চান তাদেরকে নিয়মটি বলে দিই, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ফিরে আসছি জাস্ট একটু পরে, আমার সঙ্গেই থাকুন এবং যা একটা মানে আমরা কথা দিচ্ছি যে বিজ্ঞাপনের পরপরই ফিরে আসবো, কয়েকটা মাত্র বিজ্ঞাপন আছে, তারপর আমরা আবারও ফিরে আসছি। স্টে টিউন। My Echo. হ্যালো, আমি নন্দিতা ইন্ডিয়া থেকে বলছি। আমি এর আগেও একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে আরো একটি ঘটনা শেয়ার করতে চাই। এই ঘটনা দিয়েও আমার সঙ্গেই ঘটে যাওয়া এক অদ্ভুত ঘটনা, যার কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আমি পাইনি। তো ঘটনাটি ছিল এরকম, সেই সময় আমি কলকাতায় থাকতাম আমার বাবা মার সাথে। তখনও আমার বিয়ে হয়নি এবং আমি একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করতাম। একদিন এরকম একটি ছুটির দিনে আমি আমার মার সাথে একটি মেলা দেখতে যাই। মেলা বসেছিল সেখানে পয়লা বৈশাখের সময় এবং আমার সাথে আমার এক কাকু কাকিমা এবং তাদের ছোট্ট মেয়ে, তারাও আসে। তো সেখানে একটা ছবির দোকান ছিল। ছবির দোকান বলতে ফ্রেমে বাঁধানো ছবি সেখানে বিক্রি হচ্ছিল, বিভিন্ন রকম ছবি, সিনারি, পোর্ট্রেট, ঠাকুর দেবতার ছবি বা এমনি হয়তো কোনো, কিরম বলবো, মানে একটা মানুষের ছবি, সে পরিচিত হয়তো কেউ নয়, কারোর মনের কল্পনা থেকে কেউ এঁকেছে এবং সেরকমই ছবিপত্র সব ওখানে বিক্রি হচ্ছিল এবং একটি ছবি আমার খুব পছন্দ হয়। খুব একটা বড় নয়, ছোট সাইজের ফ্রেমে বাঁধানো ছবি। ছবিটা খুব কালারফুল ছিল, প্রচুর ফুল ছিল ছবির মধ্যে এবং ছবির ঠিক মাঝখানে একটি মেয়ের চেহারা ছিল, আবক্ষ একটি মূর্তি। মেয়েটির কটা চোখ ছিল, আঁকা ছিল, ওটা কারণ আঁকা ছবি, কটা চোখ, তার চারপাশে প্রচুর ফুল, একটা ফ্লোরাল প্রিন্টের শাড়ি পরেছিল সে এবং তার মাথায় অনেকখানি লাল সিঁদুর ছিল তার সিঁথিতে এবং সিঁদুরটা যেরকম করে আমরা হিন্দু মেয়েরা সিঁথিতে সিঁদুর পরি, ঠিক তেমন নয়, যেন ওপর থেকে কেউ এক মুঠো সিঁদুর ফেলে দিয়েছে মাথায়, যেমন করে দোলের দিন আবির ছোঁড়া হয়, খানিকটা সেই রকম এবং এরকমই খানিকটা সিঁদুর তার সিঁথি ছাড়িয়ে কপালে এসে পড়েছে। ছবিটা আমাকে খুব আকৃষ্ট করে এবং ছবিটা দেখে আমার ভীষণ ভালো লাগে এবং আমি ছবিটা কিনতে চাই। তো আমার মা আমাকে বলেন যে কি দরকার শুধু শুধু একটা ছবি কিনে, তার থেকে মানে অন্য কোনো সিনারি টিনারি কেন, একটা মানুষের মুখ, একটা মেয়ের মুখ যাকে তুই চিনিস না, কিনে কি হবে। কিন্তু ছবিটা আমাকে ভীষণ আকর্ষণ করে, মানে আমি দোকান থেকে বেরোতেই পারি না, আমি ওখানে দাঁড়িয়েই থাকি যে আমি ছবিটা কিনবো। আমি আমার কাকুকেও জিজ্ঞেস করি, কাকু ছবিটা কেমন? কাকু বলেন যে ছবিটা ভীষণ সুন্দর, তুমি কিনতে পারো। তো আমি ছবিটা কিনে আমি বাড়িতে নিয়ে আসি এবং ঠিক করি আমার বেডরুমে লাগাবো। সেই সময় আমার বেডরুমে আমার বিছানার পাশে একটি হুকে একটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি লাগানো ছিল, একটা লাইনিং স্কেচ, এবং সেটাকে নামিয়ে বাইরের ঘরে লাগিয়ে সেই জায়গায় আমি এই নতুন ছবিটা লাগাই। এবং বলে রাখা ভালো, ছবিটা এরকম জায়গায় ছিল, আমি বিছানায় যেভাবে শুতাম আমার ঠিক পায়ের দিকের দেওয়ালে ছবিটা ছিল এবং এরকম জায়গায় এরকম পজিশনে ছিল যে আমি ঘুম থেকে উঠেই ছবিটা দেখতে পেতাম। আমি একাই শুতাম। ছবিটা সবাই খুব প্রশংসা করতো, যেই দেখতো সেই বলতো ছবিটা খুব সুন্দর। আমি তখন মাকে বলতাম, দেখেছো মা, সবাই বলে ছবিটা সুন্দর। কিন্তু এক অদ্ভুত ঘটনা আমার সঙ্গে ঘটতে থাকে। আমি রাত্রিবেলা যখন ঘুমোই,
হঠাৎ করে আমার বিনা কারণে ঘুম ভেঙে যায় এবং আমি খুব ভয় পেতাম। ভয় পেতাম কোনো কারণেও নয়। না কিছু দেখেছি, না কিছু শুনেছি, না কোনো দুঃস্বপ্ন দেখেছি। আমার ভয় করতো। অকারণে ভয় করতো। আমি বারবার ঘুমানোর চেষ্টা করতাম, একটু ঘুম হতো, আবার ভয় করতো। আমি বুঝতে পারতাম না। এরকম ২-৪ দিন চলার পর আমি একদিন মাকে বলি এবং মা বলেন যে, "হয়তো ভূতের কোনো সিনেমা দেখেছিস, যেমন তুই দেখিস আর নয়তো গল্প পড়েছিস, তাই জন্য ভয় করছে।" কিন্তু আমি সেই সময় কোনো ভূতের সিনেমা দেখিনি। আমি কোনো হরর মুভি, হরর স্টোরি কিচ্ছু পড়িনি, দেখিনি, নাথিং। এবং আমার এটা ভেবে অদ্ভুত লাগতো যে ভয় পাওয়ার একটা কারণ তো থাকে। কিছু দেখে মানুষ ভয় পায়, কিছু শুনে মানুষ ভয় পায়। আমি অকারণে কেন ভয় পাবো? এবং আরেকটা জিনিস আমার সঙ্গে হতো, আমি যখন ছবিটার দিকে দেখতাম, বেশ খানিকক্ষণ আমি ওটার দিকে তাকিয়েই থাকতাম। একটা অদ্ভুত আকর্ষণ ছিল ছবিটার মধ্যে। আর সে যে মেয়েটির মুখ ছিল ছবিটার মধ্যে, তার দৃষ্টিও খুব অদ্ভুত ছিল। মানে কিরম বলবো? তার মুখে কোনো হাসি ছিল না। তার মুখে কোনো দুঃখের ছায়াও ছিল না। অনেকটা বলা যায় একটু সিডিউসিভ তার লুক ছিল। আমি খুব আকৃষ্ট হতাম ছবিটার দিকে। তাকিয়ে থাকতাম বিনা কারণে অনেকক্ষণ। কিন্তু রাত্রিবেলা হলেই আমার ওরকম সমস্যা হতো, আমি ভয় পেতাম। এরম ভাবে মাস ২ কেটে গেল। হঠাৎ আমার মনে হলো যে মেবি হয়তো ওই ছবিটার জন্য এরকম হচ্ছে, কারণ ছবিটা আনার আগে আমার সঙ্গে এরকম হতো না। আমি ভাবলাম যে ঠিক আছে, দেখি কি হয়। ছবিটা আমি খুলে বাইরের ঘরে লাগিয়ে দিলাম এবং ওখানে যে ছবিটা ছিল, যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ছিল, আমি সেটা লাগিয়ে দিয়ে আবার যেমন আগে ছিল। এবং সারপ্রাইজিংলি তারপর থেকে আমি আর ভয় পেতাম না। রাত্রিবেলা আমি আরাম করে ঘুমোতাম। আমার কোনো ঘুম-টুম ভাঙতো না। জেনারেলি আমার বাড়ির আমার ফ্ল্যাট আমার যে রুম তার জানলার পাশে মাঝরাত্রে অনেক কুকুর ডাকাডাকি করে। কিন্তু তাতেও আমার ঘুম ভাঙতো না। আমার খুব আরামে ঘুম হতো। তো আমি ভাবতাম যে তার মানে ছবিটার জন্যই প্রবলেম হতো। আমি একদিন মাকে বললাম। মা আমার কথা বিশ্বাস করলেন না। বললেন, "তুই যত সব আজগুবি জিনিসপত্র দেখিস আর সেসবই কল্পনা করিস।" তো আমি ভাবলাম ঠিক আছে, এটলিস্ট আমি তো শান্তিতে আছি। আমার কাছে এটাই যথেষ্ট। তো ঘটনাটা এখানেই শেষ হয়ে যেতে পারতো। কিন্তু ঘটনাটা এখানে শেষ হলো না। একদিন আমি হঠাৎ আমি অফিস থেকে আমি যেরকম আমার টাইমিং ছিল অফিসের দুপুর ১:৩০ থেকে রাত্রি ১০:৩০। তো বাড়িতে ফিরতে আমার 11:30 বেজে যেত। অফিসের গাড়ি বাড়িতে নামিয়ে দিয়ে যেত। তো আমার মা কি করতেন, আমার মা নিজের ঘরে গিয়ে শুয়ে না পড়ে যতক্ষণ না আমি বাড়িতে আসি, বাইরের ঘরে আমাদের ড্রয়িং রুমে ওয়েট করতেন আমার জন্য। ওখানে আমাদের একটা ছোট ডিভান আছে। তো মা ওখানেই শুয়ে থাকতেন, টিভি দেখতেন, গান শুনতেন। কখনো টিভি দেখতে ঘুমিয়ে পড়তেন। একদিন আমি এসে দরজা খুলে দেখি মা ভীষণ একটা মানে অদ্ভুত মুখ করে বসে আছে বিছানার উপর। তো আমি ভাবলাম বুঝি অসুস্থ বোধ করছেন। আমি বললাম যে, "কি হয়েছে? শরীর খারাপ?" মা বলল যে, "না।" সেই অদ্ভুত তার নাটা ছিল। আমি বললাম, "কি হয়েছে আমাকে বলো?" মা বলল যে, "তুই না ঠিকই বলেছিলি। ২ দিন ধরে আমি এই ঘরে রয়েছি এবং আমার মা যেখানে ডিভানের উপর শুয়ে থাকতো, আমার মাথার কাছে ছবিটা ওই সেই মেয়েটির ছবিটা ছিল। মা বলল, ২ দিন ধরে আমি ঘুমিয়ে পড়ছি এখানে এবং পড়ে দেখছি অকারণেই আমি কিরকম ভয় পাচ্ছি। আমার অকারণেই ভয় করছে। টিভিতে নরমাল একটা বাংলা সিরিয়াল চলছে। ওতে ভয়ের কোনো কিছু নেই। কিন্তু আমি ভয় পাচ্ছি এবং আমি বুঝতে পারছি না আমি কেন ভয় পাচ্ছি। ঘরে আলো, ইভেন আমার মা ঘরে আলো জ্বেলে ঘুমোচ্ছিলেন। পাশের ঘরে আমার বাবা ঘুমোচ্ছেন। একদম লাগোয়া ঘর। কিন্তু আমার মা ভয় পাচ্ছেন। সেদিন আমার মা আমার কথা বিশ্বাস করেছিলেন যে ছবিটাই হয়তো কোনো সমস্যাজনক এবং ছবিটার জন্যই এই ভয়ের সৃষ্টি। অথচ আমার বাড়িতে আমার মাসি আসেন, আমার কাজিন ভাই বোনেরা আসে, ওই ঘরে তারা শোয়। কিন্তু তারা ভয় পায় না। আমি পাই, আমার মা পান। আমার বাবার কথা জানি না, কারণ বাবা ওই ছবিটার ওই যে ঘরে আছে আমার বাবা ওই ঘরে কখনো শোন না। তো আমি এই ছবিটার কথা আমার বন্ধুদেরও বলেছি, তারা বিশ্বাস করেছে এবং আমি বলেছিলাম যে কেউ যদি ইন্টারেস্টেড থাকে আমি ছবিটা তাকে দিতে পারি। সে বাড়ি গিয়ে ট্রাই করে দেখতে পারি যে আমার সঙ্গে বা আমার মার সঙ্গে যেটা হয়েছে সেটা তাদের সঙ্গেও হয় কিনা। কিন্তু আমার বন্ধুরা সে সাহস দেখায়নি এবং ছবিটা এখন আমার বাড়িতেই আছে এবং খুব অদ্ভুত, আমি সেই ছবিটা হাতে ধরে ফেলেও দিতে পারিনি। ওটা আমি যতবার ভেবেছি ফেলে দেবো, ছবিটার সামনে দাঁড়িয়ে আমার কিরম অদ্ভুত যেন হয়। আমি ছবিটা কিছুতেই ফেলে দিতে পারি না। আমার বসার ঘরে এখনো ছবিটা আছে। এখন আমি বিবাহিতা, আমি কলকাতার বাইরে, আমি মহারাষ্ট্রের একটি শহরে থাকি এবং আমার মা ওই ঘরে আজও ঘুমোন না। হয় নিজের ঘরে ঘুমোন, নয় আমি যে ঘরে থাকতাম সে ঘরে ঘুমোন। ওই ঘরে ঘুমোলেই তিনি ভয় পান। সেজন্য তিনি এখন ওই ঘরে ঘুমোন না। কিন্তু সেই ছবিটা আমার মাও ফেলে দিতে পারেননি। অদ্ভুত একটা আকর্ষণ আছে ছবিটার মধ্যে, যেটা আমি জানি না সেটা কি। আমি জানি না ওই ছবিটা সত্যি কারের কোনো মানুষকে দেখে আঁকা হয়েছিল নাকি যিনি এঁকেছিলেন তার মনের কল্পনা থেকে এঁকেছিলেন। কিন্তু এই ভয়ের ব্যাপারটা কি করে সেই ছবিটার সঙ্গে জড়িত আমি জানি না। আমি সেই দোকানদারকে আর খুঁজে পাইনি যাকে জিজ্ঞাসা করবো। সুতরাং এই ছবিটা আমার ঘরে একটা আনরিজলভ মিস্ট্রি হয়ে রয়ে গেছে। এটাই ছিল আমার ঘটনা। আশা করি সবার ভালো লাগবে। থ্যাংক ইউ। থ্যাংকস টু অল অফ ইউ। Haunted by Adele.
একটা রেকর্ড ফাইল শুনলাম এবং এই অডিও ক্লিপটি আমরা পেয়েছি। আপনারা শুনলেন যে কলকাতার ইন্ডিয়ার মহারাষ্ট্র থেকে, অর্থাৎ এটা আমরা পেয়েছি পুনে থেকে। সো আশা করছি আপনারা সবাই এনজয় করছেন, শুনছেন সবসময় ভিডিও ফুর্তি। ঘড়িতে সময় রাত 1:05 চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকে অতিথিরা, এবং আপনারা তো অবভিয়াসলি আমাদের সাথে রয়েছেন। আর সেই সাথে জানিয়ে দিচ্ছি যারা এই মাত্র আমাদের সাথে জয়েন করলেন তাদেরকে জানিয়ে দিচ্ছি কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করতে হবে। আমাদেরকে আপনারা SMS পাঠাতে পারেন, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠাতে 940 নাম্বারে। আর যারা আমাদের ইমেল পাঠাতে চান, ইমেল অ্যাড্রেসটি বলে দিচ্ছি, কারণ ইমেল পাই বলেই আমরা ভূত এফএমকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা 3টা বছর পার করেছি শুধুমাত্র আপনাদের এই মানে অক্লান্ত সহযোগিতার জন্য আর কি। তো প্রতি সপ্তাহে যেভাবে আপনারা অপেক্ষা করে থাকেন যে আজকে নিশ্চয়ই আরো ভয়ের কিছু ঘটবে, আমিও প্রতি সপ্তাহে প্রতিটা দিন অপেক্ষা করে থাকি আপনাদের ইমেইলের জন্য, যে আমি মনে হয় গতকালকে যে ঘটনাটা পেয়েছি তার চাইতে আজকে আরো ভয়ঙ্কর কোনো ঘটনা পাবো। তো এটা অনেক ডিফিকাল্ট একটা কাজ, আপনারা অনেক সহজ করে দিয়েছেন এবং আশা করছি যে ভবিষ্যতেও ঠিক এইভাবেই আপনারা আমাদের সাথে থাকবেন। যাই হোক, আমি আজকের এই চমৎকার এপিসোডটি আমি চমৎকার বলতে বাধ্যই হচ্ছি, কারণ আপনাদের যে সমস্ত SMS দেখছি সেই SMS গুলোতে আপনারা লিখেছেন যে আপনারা অনেক এনজয় করছেন। তো আজকের এই এপিসোডে যদি আপনারা মিস করে ফেলেন সামহাউ, তাহলে আপনাদের যেটা করতে হবে, আপনারা এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে পারেন। অ্যান্ড সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে, এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান, সেই এপিসোডটি চাইলে আপনি সেখান থেকে শুনতে পারবেন। আর আপনি যদি চান ভূত FM টিউনটা আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করবেন, তাহলে আপনাকে যেটা করতে হবে, ভূত FM টিউন কোডটা আপনাকে মনে রাখতে হবে। কোড ইজ 92125, এবং আপনি জাস্ট এটা অ্যাক্টিভেট করে ফেলতে পারেন একটা SMS পাঠিয়ে। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন সিটি, স্পেসে টাইপ করুন 92125 এবং SMS টি পাঠিয়ে দিন 3123 নাম্বারের মাধ্যমে। এই মুহূর্তে যে অডিও যেই ট্র্যাকটা প্লে করছে, অর্থাৎ যে টিউনটা প্লে করছে, সেটা আপনার টিউন হয়ে যাবে। যাই হোক, আপনাদের এখনো দেখছি SMS, এবং আপনারা কেউ বলছেন যে প্রথম ঘটনাটা ভালো, কেউ বলছেন থার্ড স্টোরিটা ভালো, কেউ বলছেন সেকেন্ডটা ভালো। তো আপনাদের অনেকেরই SMS আমরা পাচ্ছি, এবং আপনাদের উপরে নির্ভর করে যে কোন ধরনের ঘটনাগুলো সিলেক্টেড হবে। তো আপনারা অবশ্যই জানিয়ে দিবেন আমাদেরকে SMS এর মাধ্যমে। আপনাদের SMS গুলো আমাদের কাছে সযত্নে সংরক্ষিত থাকে, এবং আমরা আপনাদের SMS খুব গুরুত্ব সহকারেই পড়ি। সেটার প্রতিফলন নিশ্চয়ই আপনারা বিভিন্ন এপিসোডে দেখতে পাচ্ছেন। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরের ঘটনায়, এবং আমি আজকে বলতে বাধ্য হচ্ছি যে সত্যি মানে খুলনা আমাদের সাথে বেশ মানে কি বলবো, যে আমাদের প্রতি সহযোগিতার হাত অনেকটা প্রসারিত করেছে। আজকেও আমাদের এই মুহূর্তে যিনি উপস্থিত আছেন স্টুডিওতে, তিনি ঢাকা থেকে না, তিনি ঢাকার কোনো জায়গা থেকে না, তিনি এসেছেন সরাসরি খুলনা থেকে, এবং আজকে সকালে তিনি ঢাকায় নেমেছেন এবং সরাসরি আমাদের এখানে অংশগ্রহণ করার জন্য সশরীরে তিনি খুলনা থেকে এসে পৌঁছেছেন। তো আমার আসলে ধন্যবাদ দেওয়ার ভাষা নেই, সুতরাং ভাষা যেহেতু নেই, সুতরাং সেই ব্যাপারে আলোচনা করেও লাভ নেই, ভাষাহীন হয়ে যাবে। যাই হোক, আমরা প্রথমে জানতে চাই আপনার নামটা একটু বলবেন প্লিজ। রাসেল ভাই, আমার নাম সুলতান মাহমুদ। আমি এসেছি খুলনা শেরে বাংলা রোড আমতলা থেকে। ওকে, তো মানে আপনি এই যে আসলেন, আপনার তার মানে ভূত FM এর প্রতি আমি ধরেই নেব যে আপনার অসম্ভব ভালোবাসা, সেই কারণে আপনি এখানে অবশ্যই অবশ্যই। ওকে, তো আপনাকে দেখে নিশ্চয়ই আরো অনেকে উৎসাহিত হবেন। যদিও আমি জানি যে অনেকেই আসতে চান। তো আমি একটা জিনিস বলবো যে আপনারা আপনার ঘটনাটা পাঠিয়েই দেখুন, যদি আপনার ঘটনা ভালো হয় এবং আপনার ঘটনা যদি আসলেই মানে যাতে আমরা সবাইকে শোনানোর মতো হয়, তাহলে অবশ্যই আপনার ঘটনাটি সিলেক্টেড হবে। তো আমরা সরাসরি ঘটনায় চলে যাই। এই ঘটনাটি কি আপনার নিজের সাথে ঘটেছে না অন্য কারো ঘটনা? এটা অ্যাকচুয়ালি ঘটেছে আমার একটা ছোট ভাই সোহানাবির নাম করে, আচ্ছা, আব্দুল্লাহ বলি আমরা। ওর প্রায় 7-8 বছর আগের ঘটনা। ওর অনেক আমি রিকোয়েস্ট করছি ওকে রেডিও ফুর্তিতে ঘটনাটা মানে শেয়ার করার জন্য। ও তো রেডিও ফুর্তি দূরে থাক, ইভেন আমার সঙ্গে ঘটনাটাও শেয়ার করতে কোনোভাবে রাজি না। ও সবসময় মানে মানে ভয় করে এগুলো আর কি খুব। তো অনেক রিকোয়েস্ট করে এই ঘটনাটা ওর কাছ থেকে আমি শুনছি। তো মানে
ও যেখানে ভয়টা পাইছিল এখনো পর্যন্ত ও সেখান দিয়ে যাতায়াত করে না, যে পথে ও ভয়টা পেয়েছে। আচ্ছা। এখন অনেক বড় হয়েছে, এবার ইন্টার পাস করছে ভাইটা। আসলে তো আমি ঘটনায় চলে যাই। জি। ঘটনাটা প্রায় 7-8 বছর আগের ঘটনা রাসেল ভাই। তখন ওর বয়স হবে 13 কি 14 বছর হলো। তো ঘটনাটা ঘটেছে হচ্ছে তেরোখাদার নাচুনিয়া এলাকায়। খুলনার ভিতরে একটা থানা তেরোখাদা। তো নাচুনিয়া এলাকায় ওর ফুফু বাড়ি থেকে ওদের বাড়ির ডিস্টেন্সটা প্রায় 4-4.5 কিলোমিটার হবে। তো ওর ফুফু বাড়িতে অনুষ্ঠান হচ্ছিল শীতকালে। অনুষ্ঠানটা ছিল হচ্ছে মানে ধান কাটা উৎসব। মানে যখন ধান পেকে যায় তখন এই প্রতিবার এই ধান কাটা উৎসব গুলা হয়। একদিনে সব ধানগুলো কেটে এনে বাড়িতে মাড়াই করা হয় এবং খাওয়া দাওয়ার আয়োজন করা হয় বড় আকারে। তো যখন ওর ফুফু বাড়ি এরকম অনুষ্ঠান হচ্ছিল, ওরা ছিল 3 কাজিন ওখানে। তো যখন ওর অনুষ্ঠান শেষ তখন প্রায় 12:30টার মতো বা 12:15 এরকম বাজে। তো ওর ফুফু দাদুর জন্য কিছু খাবার দিয়ে ওদেরকে একটা টিফিন ক্যারি বাটিতে করে দিয়ে দেয়, বলে যে তোমরা চলে যাও, আহ কোনো সমস্যা হবে না, কারণ পূর্ণিমার চাঁদ ছিল। তো গ্রামের মানুষ চাঁদ থাকলে কিছুটা মানে ভয় কম করে। তো 3জনকে একসঙ্গে ছেড়ে দিল। তো 3জন ওরা খাবার নিয়ে যখন রওনা দিচ্ছে, যাওয়ার পথটা ছিল এরকম যে ম্যাক্সিমাম পথটাই নদীর পাশ দিয়ে। আচ্ছা। তো যাওয়ার পথে আর একটা তেঁতুল গাছ আছে, এই তেঁতুল গাছটার কথা না বললেই পারতেছি না। আমরা মুরব্বীদের কাছে শুনেছি ওইটার ডাল কাটতে গেলে বা তেঁতুল গাছের গায়ে আঘাত করলে রক্ত পড়ে। আর এখনো ওইটা কেউ মানে তেঁতুল গাছটা কেটে বা ইয়ে করে টেস্ট করতে যায় না, সেই সাহসটা কেউ দেখায় না। যার কারণে আমরা পুরোপুরি শিওর না, কিন্তু মানে লোকমুখে শুনি এবং মুরব্বীদের কাছেও শুনছি, যার কারণে ওটা খুবই ভয় করে চলে সবাই। তো যাই হোক, ওরা যখন ওর ফুফু বাড়ি থেকে রওনা দিল, ওর ওই তেঁতুল গাছটা অতিক্রম করার আরো বেশ কিছুক্ষণ আগে, প্রায় 200 হাত আগেই ওরা খুব একটা মানে গরম একটা বাতাস অনুভব করলো। অথচ শীত, মানে খুবই শীত তখন। গরম বাতাস আসার কোনো সম্ভাবনাই ছিল না, ওদের শরীর একটু ভার করে নিয়ে আসে। তো ওরা 3জন, একজন ছিল ওদের ভিতরে যে খুব একটু সাহসী, ওদের একটা বড় কাজিন। তো ওর নাম ছিল অ্যাকচুয়ালি সোহাগ। তো ও আর কি সবাইকে বললো যে তোমরা মানে ভয় করো না, হাঁটতে থাকো, কোনো সমস্যা না, আমি আছি, আর পেছনে কেউ তাকাবে না। এখন ওরা হাঁটতেছে, একটু পরে মানে তেঁতুল গাছটার কাছে যখন আসছে তখন প্রচুর ভয় পাইছে ওরা। যেমন নিজেদেরকে এমন ভার করে নিয়ে আসছিল যে মানে হাতে যে খাবারের বাটিটা আছে ওইটা নিচে নেমে যাচ্ছিল, মানে কেমন মানে ভার লাগছিল। এবং হাত পায়ে খুব একটা যখন বল না থাকে, মানে পা কেমন জানি সামনের দিকে আগাচ্ছে না। তো আর পাশে তো নদীতে মনে হচ্ছে যে মানে বস্তা ভরে ভরে সুরকি ফালালে যেরকম একটা আওয়াজ হয়, ওইভাবে একটা আওয়াজ হচ্ছে। তো ওরা সত্ত্বেও মানে আস্তে করে একটু আগাতেই হবে, মানে ওইখান থেকে একটু সামনের দিকে না যেতে পারলে তো ওরা বাড়িয়ে যেতে পারবে না। সেক্ষেত্রে খুব মানে কষ্ট করে দোয়া কালাম পড়তেছে মনে মনে, আর আগাচ্ছে। একটু সামনে যাওয়ার পরে মানে কোন রকম কষ্ট করে তেঁতুল গাছটা ওরা ছাড়াইছে। বাট তেঁতুল গাছটা যখন ছাড়াইছে তার একটু সামনে গিয়ে দেখে যে মানে একটা সাপ লম্বা হয়ে শুয়ে আছে রাস্তার এই সাইড থেকে ওই সাইড পর্যন্ত। মানে নদী যে সাইডে, ওই সাইডে হচ্ছে মাথা দিয়া, মানে সাপটা মেবি পানি খাচ্ছে এরকম হবে। তো ওরা মানে ওই সাপটা দেখে তখন হঠাৎ করে মানে এমন ভয় পায় যে মানে কেউ আর তাকায় থাকতে পারে না। বিশেষ করে আমার এই ছোট ভাইটা, ও হচ্ছে ভয়ে চোখ বুজে ও এখানে মানে দোয়া পড়া শুরু করে। ও নিজে আমাকে বলছে যে ও হচ্ছে 7 সালাম পড়ছিল। 7 সালাম পড়লে জিনরা বা কোনো কিছু কোনো ক্ষতি করতে পারে না সহজে। তো ও 7 সালাম পড়ার পরে চোখ বুজে খুবই কষ্ট করে মানে একটু মানে 2-3 মিনিট পর ওর গা থেকে ঘাম বের হয়ে গেছে। তারপরে ও দেখে যে মানে চোখটা খুলছে, ওরা চোখটা খুলে দেখে যে সাপটা আস্তে আস্তে সরে যাচ্ছে। তো যখন সাপটা সরে যাচ্ছে সেটা দেখে ওরা একটু সাহস করে আস্তে আস্তে আবার আগাতে থাকে। একটু আগানোর পরেই নাচুনিয়া বড় ব্রিজ, সেই ব্রিজটা পার হয়ে দেখে যে 2-3টা ভ্যান আছে ওইখানে। সারা রাত প্রায় ভ্যান থাকে ওইখানে, 4 দোকান থাকে। তো 2-1টা 4 দোকান খোলা ছিল। তো ওরা এখানে যাওয়ার পরে কিছু সাহস পায়, পাওয়ার পরে ওরা মোটামুটি ভ্যানে উঠে বাড়িতে যায়। তো ওদের ভিতরে আর একটা কাজিন ছিল ওদের, ওর মতোই বয়সী, সে হচ্ছে রুবেল। তো ও যখন বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পরে সবাইকে দাদু গোসল করতে বলে, যে এইভাবে ভয় পেয়ে আসলে গোসল করে নিতে হয়, গোসল না করলে আর কি ভয়টা বেশি থেকে যায়, পরে পরবর্তীতে এটা সমস্যার সৃষ্টি করে।
তো ও যখন রুবেলা গোসল করছিল, বাট পরের দিন সকাল থেকে রুবেলের জ্বর আসছিল, মানে খুবই জ্বর। আর এখনো পর্যন্ত ওর স্বাস্থ্যটা খুব হ্যাংলা, ওর স্বাস্থ্য ভালো হয় না। তো বা 12 বা 13 দিন এরকম জ্বরটা ছিল। জ্বর থাকার পরে ওর মানে অনেক ওষুধ খাইছে, ডাক্তার দেখাইছে, কোনোভাবে কাজ হয়নি। পরে এখানে আমাদের এক উজিরের কাছ থেকে ঝাড়ায় আনা হয়। ঝাড়ানোর পরে ওর শরীর থেকে জ্বরটা চলে যায় আস্তে আস্তে। তো এখনো মানে আমাদের এই ছোট ভাইটা ওই তেঁতুল গাছের ওই পথটা দিয়ে রাসেল ভাই অতিক্রম করে না এখনো। মানে ও অন্য পথ দিয়ে ওদের বাড়ি যায় এখনো। ও খুলনায় পড়াশোনা করে, এখন শহরেই থাকে, গ্রামে থাকে না। তো ওই তেঁতুল গাছ থেকে ওরা এখনো ভয় করে, গা ছমছম করে এখান দিয়ে গেলে। এটাই ছিল আমার। অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনার ঘটনার জন্য সবচাইতে বেশি মানে ধন্যবাদ প্রাপ্য আপনারই, কারণ আপনি অনেক দূর থেকে এসেছেন এবং আমাদের সাথে আজকে একসাথে এরকম লাইভ একটা ঘটনা আপনি শেয়ার করলেন সবার সাথে। অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করে আমাদের স্টুডিও পর্যন্ত আসার জন্য। ডিউক আমাদের SMS করছেন শ্যামলী থেকে, ভূত FM শুনছেন এবং তিনি বলছেন ভয়ের কাহিনী। ইমরান আমাদের রংপুর থেকে SMS করছেন, নিলয় ধানমন্ডি থেকে SMS করছেন, তিনি বলছেন যে এই ঘটনাটা অনেক তার কাছে ভালো লেগেছে। পুলক আমাদের SMS করছেন আমাদেরকে। এছাড়াও শাওন, এছাড়াও তিনি উজিরপুর বরিশাল থেকে SMS করেছেন, এবং আমাদেরকে এছাড়াও রেজাউল SMS করেছেন শাহিন সুমন খুলনা থেকে, নাদিয়া নাদিম আমাদেরকে SMS করেছেন কদমতলী সিলেট থেকে, ইমন মতিঝিল থেকে আমাদের SMS করেছেন, এছাড়াও SMS করেছেন জুয়েল কিশোরগঞ্জ থেকে, শুভ আমাদেরকে SMS করেছেন ধামরাই থেকে, এছাড়াও রিন্টু আমাদের SMS করেছেন আমাদেরকে সওয়াদ খুলনা থেকে, ডিজে সাইল আমাদের SMS করেছেন কলাবাগান থেকে, এছাড়াও তন্ময় গ্রিন রোড থেকে SMS করেছেন, মুন্না হবিগঞ্জ থেকে SMS করেছেন, সাইফ আমাদের SMS করেছেন ইব্রাহিম সাব্বির খুলনা থেকে, সীমা আমাদের SMS করেছেন আমাদের তন্ময়, তন্নি আকবর, মোহাম্মদ ইব্রাহিম সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে 9840 নম্বরে। আমরা চলে যাচ্ছি আবারও আলিফের কাছে। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি যে চাচার কথা বলেছিলাম যে একজন কবর খুঁড়ে যে ওনার সাথে আমার পরিচয় হয়েছে, তো তার সাথে আমি ঈদের পরপরই দেখা করতে যাই। তো দেখা করার পরে যখন ওনার সামনাসামনি হই, তো আমি জিজ্ঞেস করি যে আপনি আমাকে একটা ঘটনা বলেন যে এখানকার ওই যেসব জায়গা, যে জায়গাটায় ঘটনা ঘটেছে সেই জায়গাটাই আমার বাড়ি আর কি। এখন যে ঘটনাটা বলবো, তো উনি বলেন যে অন্য একটা ঘটনা স্টার্ট করে। তো আমি ওকে বলি যে আপনার কোনো নিজের ঘটনা এক্সপিরিয়েন্স করা থাকলে বলেন। তো উনি এই ঘটনা শেয়ার করে। এটা হচ্ছে আজকে থেকে 30 বছর আগের ঘটনা। তো রাত 12টা বাজে তখন। আর 30 বছর আগে আসলে ওই এরিয়াতে কোনো ধরনের ইলেকট্রিসিটি কিছুই ছিল না, পুরো অন্ধকার একটা মানে অজপাড়াগার মতো। তো ওনার বাড়ির পাশে একটা কবরস্থান ছিল, ওখানকার এরিয়ার কবরস্থান, বড় কবরস্থান মোটামুটি। তো ওই কবরস্থানে নর্মালি এসে কবর খুঁড়তেন। তো ওই দিন রাত 12টা বাজে। তো ঘুমাচ্ছিল আর কি, এমন সময় দরজা নক করে এবং ওনার ওয়াইফ জেগে ওঠে। তো ওনার ওয়াইফ ওনাকে জাগিয়ে তোলে, বলে যে দরজা কে কারণ আছে একটু দেখো। তো সাউন্ড আসছে যে খায়রুল চাচা গেটটা খোলেন। তো ওনার থেকে একটু কম বয়স, ওনাকে চাচা ভাতিজা সম্পর্ক আর কি। তো আসছে আর কি ওনার পাশের বাড়ির একটা লোক, নাম হচ্ছে সাইফুল। ও নর্মালি মানে যে এরিয়া আছে ওই এরিয়ার রিক্সা চালায় আর কি। তো ও রাত্রে আসে দেরি করে, 11টা 11:30, কোনো সময় 12টা 12:30 1টা। তো ও বললো যে আসেন চাচা আসেন, একজন মহিলা তার বাচ্চা নিয়ে বসে আছে, কবর দিতে হবে। তো উনি জিজ্ঞেস করলেন যে আসলে ঘটনাটা কি বলতো। তো বললো যে আমি যখন রাত্রেবেলা আসছি, মানে রিক্সা চালিয়ে বাড়ির দিকে আসছি, এমন সময় রাস্তা দিয়ে হাঁটা অবস্থায় মানে সামনে এসে একটা মহিলাকে কাঁদতে দেখি। তো মহিলাটা একটা সামনে মানুষ নিয়ে বসেছিল এবং কান্না করছিল। তো দূর থেকে কাছে আসার পর দেখতে পারলাম যে এটা যেহেতু হাইট বেশি না, তো একটা বাচ্চারই ডেড বডির সামনে, এবং পুরো বডিটা ঢাকা ছিল ওনার ওড়না দিয়ে, একটা কাপড় দিয়ে আর কি, নর্মাল কাফনের কাপড় না, নর্মাল একটা কাপড় দিয়ে ঢাকা ছিল। তো উনি মহিলাটা কাঁদছিল এবং বলছে যে ভাই আমার বাচ্চাটাকে কবর দেওয়ার ব্যবস্থা করেন। তো উনি বলেন যে দেখেন, ও তো লাশটা কাপড়টা সরাতেই মানে উনি দেখলেন যে ওই ফোসকা ভরা মুখের মধ্যে খুবই বাজে অবস্থা। তো সাথে সাথে বলেন যে না না থাক, দেখানো লাগবে না, তো সামনেই কবর স্থান আছে, আপনি একটু আপনার এটা নিয়ে একটু কাইন্ডলি সামনে যেতে পারেন বা এখানে থাকেন, আমি লোকজন ডাকার ব্যবস্থা করছি। তো উনি ওই খায়রুল চাচার বাসায় এসে এই 12টার দিকে কার নাড়ে। তো খায়রুল চাচাকে নিয়ে উনি ওই স্পটে যায় এবং স্পটে যাওয়ার পরে দেখে যে ওখানে কেউ নেই। তো রাত তখন 12:30টার দিক।
তো ওই মহিলা এবং ওনার বাচ্চা যে ডেড বডিটা নিয়েছিল উনি বসে, উনি সামনে নেই আর কি। তো বললো যে তলে গেল কোথায়, তলে ওই খায়রুল চাচা বললো তলে যদি এরকম হয় তাহলে ওই কবরস্থানের কাছেই গেছে হয়তোবা। তো ওনারা দুজন মিলে কবরস্থানের কাছে গেল, দেখলো হ্যাঁ আসলেই মহিলাটা বাচ্চাটা নিয়ে কবরস্থানের সামনে বসে আছে এবং কাঁদছে। তো তাকে অনেকবার জিজ্ঞেস করা হলো যে কি কারণে কিভাবে মারা গেছে, তো উনি কিছু বললেন না এবং ওই ডেড বডি থেকে পচা দুর্গন্ধ আসছে। তো খায়রুল চাচার সাথে ওই ওখানে কবরস্থানের সাথে একটা ছোট মসজিদ ছিল, জানাজা দেওয়ার জন্য ওই মসজিদটা দেওয়া, ওখানে একটা হুজুর আছে এবং হুজুরের সাথে সে দেখা করে এবং হুজুরকে জাগিয়ে তোলে। এবং যেহেতু রাত 12টা, মানে 30 বছর আগে আসলে ভাই 7টার দিকে সবাই ঘুমিয়ে যেত। তো ওর নক করলো, নক করার পর হুজুর বের হলো, বললো যে হুজুর একটা ডেড বডি আছে, জানাজা দিতে হবে, কবর এখানে দিব। তো হুজুর বলে যে আজকে রাতটা পার করুক, কালকে রাত্রে কালকে সকালে দেন। বলে না হুজুর, আপনি যদি এখন সিচুয়েশন না দেখেন বুঝবেন না। তো হুজুরকে কবরস্থানের, আপনার ওই কবরস্থানটার আশেপাশে কোনো বাউন্ডারি ছিল না, বেড়া দিয়ে কোনো মতো একটা বাউন্ডারি দেওয়া আছে, একটা ছোট গেট আছে আর কি। ওই গেটটাও আপনার কোনো লোহার তৈরি গেট না, নর্মাল একটা গেট, বেড়া দিয়ে তৈরি। তো ওটা সরিয়ে এসে আসলো, সামনে আসার পরে দেখলো যে হ্যাঁ আসলেই ডেড বডিটার অবস্থা খুব খারাপ, দুর্গন্ধ আসছে, কিন্তু হুজুর ডেড বডিটা দেখেন নাই। তো দুর্গন্ধ আসছে বলছেন হ্যাঁ আপনারা এটার দাফন কাফনের ব্যবস্থা করেন এখনই, এটা তাড়াতাড়ি কবরস্থ করা উচিত, কারণ ইসলামিক নিয়ম অনুযায়ী খুব তাড়াতাড়ি কবর করে দেওয়া উচিত মুদ্রাকে আর কি। তো আহ, ব্যবস্থা করার জন্য, তো এখন তো আমি যে খায়রুল চাচার কথা বলছি সে অত ফিনান্সিয়ালি সলভেন্ট না, তো তার আশেপাশের লোকজনের হেল্প লাগবেই। তো টাকা পয়সার মধ্যে কোনো মতে কালেক্ট করে, যেহেতু উনি কবর খনন অনেকের পরিচিত, একটু শহরের দিকে যেতে হবে যেখানে আপনার কাফনের কাপড়, সুরমা বা যেসব জিনিসপত্র লাগে কবরস্থ করার জন্য একজন মুসলমান মানুষকে, সেই সব জিনিসগুলো আপনার একটু দূরে গিয়ে নিতে হবে। তো ওই সাইফুলের যে রিক্সা, ওইটা করে ওনারা যায় এবং যারা সাহায্য করে তাদের মধ্যে একজন যায়, বাকিরা কেউ যেতে রাজি হয় না। তো টাকা দিয়ে দেয়, না তোমরা এটা রাখো, কবরস্থ করো। তো ওনারা আপনার শহর থেকে জিনিসপত্র মানে দোকানটা জোর করেই খুলে জিনিসপত্র নিয়ে বা কবরস্থানে আসতে আসতে রাত্রে 1:30-2টা বাজে। তো আসার পরে কোনো মতে কাপড় দিয়ে, কারণ ওনারা ছিলই মাত্র 4জন, হুজুর ছিল আর 2-3 জন মানুষ ছিল। তো 4জন মিলে কাপড় দিয়ে কোনো মতে ঢেকে লাশটাকে গোসল করানোর জন্য হুজুর ওদের ওনার হেল্প চায় এবং গরম পানির ব্যবস্থা করার পর সবকিছু শেষ করবার পর হুজুর বলে যে না তোমরা এখনই কবর খুঁড়ো না, আহ, আগে ওনার এটা ডেড বডিটা গোসল করানোর ব্যবস্থা করো। তো সবাই হেল্প করে ডেড বডিটা গোসল করানোর সময় যখন লাশটা খাটিয়ায় তোলা হয়, তখন যখন কাপড়টা সরানো হয় তখন হয় মানে সবাই সবাই এটা দেখে মানে দূরে সরে যায়, এরকম অবস্থা যে আপনার বুকের মধ্যে যে হার্ট যে জায়গাটা আছে সেই জায়গাটা গর্ত করা, পুরোটাই গর্ত করা। তো এবং পেটের ভেতরেও 2-3টা গর্ত করা এবং পুরো মুখের মধ্যে ফোসকা উঠে আছে। হুজুরও মোটামুটি একটু আচমকা হয়ে যায় এরকম একটা ডেড বডি দেখে, এবং যারা ওইখানকার উপস্থিত ছিল তারাও মোটামুটি আচমকা হয়ে যায়। এবং যে সাইফুল, যে আপনার খায়রুল চাচাকে নিয়ে এসছে এই অবস্থা, ও চিন্তা করে তাহলে মহিলার এই ডেড বডি তাহলে আজকের না, ডেড বডি অনেকদিন আগের বা কিছু একটা, এতদিনে কি করছে। তো জিজ্ঞেস করার জন্য ওই লোকটা সাইফুল বাইরে যায়, গিয়ে ওই মহিলার সাথে কথা বলার জন্য চেষ্টা করে এবং বলে যে আপনারা গোটা ডেড বডি গোসল করাতে থাকেন, আমি আসতেছি। উনি বেরিয়ে দেখে যে ওই মহিলা এখানে নাই, একটু আগে তো কাজ ছিল। ইভেন ওরা যখন শহরে গেল 1-1.5 ঘন্টা ওয়েট করলো, তখন পর্যন্ত মহিলা এখানে ছিল। যখন গোসল করানোর জন্য খাটিয়াতে তোলা হয় তখনই যখন বলে যে আপনার গোসল করেন আমি আসছি, বেরিয়ে গিয়ে দেখে মহিলা ওইখানে নেই এবং আশেপাশে অনেক টর্চ মেরে হানিকেন টাইকেন দেখে দেখার চেষ্টা করে, ওই মহিলাকে ওখানে আর পাওয়া যায় না। তো উনি আবার গোসল টোসল করানোর পরে লাশটাকে নর্মাল ভালোভাবে গোসল করে হুজুর, গোসল করানোর পরে খাটিয়াতে কাফনে কাপড় পেঁচিয়ে সুন্দর করে রেখে বলে যে ঠিক আছে বা কবর খোঁড়ো। খায়রুল চাচাকে বলে কবর খুলতে এবং একদম কবরস্থানটার একদম লাস্টের দিকে কবর খোঁড়া হয়। কবর খোঁড়া অবস্থায় তো বলে যে আমি একা পারবো না, তোমাদেরও হেল্প লাগবে। তো 2-3টা কোদাল ওখান থেকে নিয়ে ব্যবস্থা করে কবর খুঁড়তে থাকে। এমন সময় ওই কবর খোঁড়ার পার্টিসিপেশনে আপনার সাইফুল ছিল না, তো সাইফুল দাঁড়িয়ে ছিল কবরের পাশে এবং পশ্চিম থেকে দাঁড়িয়ে থাকা অবস্থায় তো সাইফুলের হাতে একটা টর্চ ছিল, ওটা দিয়ে ও চারপাশে দেখতে থাকে। এবং ডেড বডিটা থাকে কিন্তু ওই মসজিদের সাথেই, ওই কবর মানে কবর যেখানে খোলা হচ্ছে ওই জায়গায় ডেড বডিটা ছিল না। তো ওই একটা ও টর্চটা হঠাৎ করে মানে, তো কথাবার্তা বলতে বলতে হারিকেন ছিল সামনে, টর্চ মারে এবং দেখে যে দূর থেকে টর্চ মারে, একটু আগে তো মহিলাটাকে পাচ্ছিল না, তো মসজিদের পিছনে আবার ওই মহিলাটাকে সে টর্চে দেখতে পায়। তো ওই মুহূর্তে সে পাশে যে 2জন লোক ছিল তাকে বলে "এই দেখ ওই যে মহিলাটা দেখা যাচ্ছে, একটু আগে তো আমি গিয়ে পাই নাই"। তো টর্চ মারার পরে ওদেরকেও দেখতে বলে টর্চের মধ্যে দিয়ে, কিন্তু ওই 2টা লোকও দেখে না। তো ওর কাছে খুবই আজব লাগে ব্যাপারটা। এবং আমার ও খায়রুল চাচা যে কবর খুঁজছে ওকে বলে যে চাচা দেখেন ওই যে দেখা যাচ্ছে, একটু আগে কিন্তু আমি ওরা পাই নাই।
বলে কোথায়? বলে এই যে টর্চ দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি তো। বলে কই, আমি তো দেখতে পাচ্ছি না। তখন ও খুবই ভয় পেয়ে যায়, ওনাকে দাঁড়ান আমি দেখতেছি। তো দৌড়ে ওই মুহূর্তে ওই মাথায় যায় আর কি। ও মাথায় যাওয়ার পর যেতে যেতে দেখে যে আবার ওই মহিলাটা নাই। তো লাশটাকে ওখানে কবরস্থ করা হয়, কবর কবর দেওয়া হয়, কবর সামনে কবর দিয়ে, কবরের উপর দিয়ে নারিকেল পাতা টাতা দিয়ে ওরা চলে আসতে থাকে। তো যেহেতু রাত তখন অনেক হয়ে গেছে, ফজরের কিছু আগ মুহূর্ত আর কি, তো সবাই উজু করে নামাজ পড়ার জন্য রেডি হবে। তো বলছে যে আমি বাড়ি থেকে যাবো, খায়রুল বলছে। তো ও বলছে যে ঠিক আছে, আপনাকে আগায় দিয়ে আসি। তো আগায় দেওয়ার পর খায়রুলকে বাড়ি দেওয়ার পরে, বাড়িতে পৌঁছে দেওয়ার পরে যে দুজন লোক ছিল ওদেরকেও বাড়িতে পৌঁছে দেওয়া হয়। দিয়ে লাস্ট দিকে যখন সাইফুল একা বাড়ির দিকে যাচ্ছিল, ঘটনা ঘটে ওই সময়। ওই বাড়ির দিকে যাওয়া অবস্থায় সামনে একটা মহিলা পড়ে, ওই মহিলাটাই পড়ে। এবং মহিলাটা বারবার ওকে বলতে থাকে যে বুঝছিস নাকি, বুঝছিস। তখনও পর্যন্ত বলে এই তুই, তোমাকে তো অনেকক্ষণ ধরে খুঁজলাম, তোমাকে তো পাইলাম না কেন? তোমাকে আমি একবার দেখলাম না, কি সমস্যা কি? এটা বলার পর মহিলা আবার হুদা হয়ে যায়। এবং বাড়ি পর্যন্ত যেতে যেতে ঠিক এরকম ভাবে বারবার ওনাকে কিছুক্ষণ পর ইন্টারভেলে বলছিল বুঝছিস, পিছন থেকে হঠাৎ করে বলছে বুঝছিস, আবার সামনে থেকে হঠাৎ করে বুঝছিস। ও তখন খুব ভয় পায় যে আসলে মনে হয় ওর সাথেই কিছু একটা করছে। ও এখন বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পর চারপাশে ওর আশেপাশে ঘরের দরজা নাড়ে, ও বাবা মার ঘরের দরজা নাড়ে, ভাই বোন দরজা নাড়ে। ভাই ভাবি বের হয়, বাবা মা বের হয়, বের হওয়ার পর কি হয়েছে, মানে কি যে আমার সাথে এই যে মহিলাটা একটু আগে একটা ছেলেকে অবস্থা করে আসছে, ওর মাঠে আমাকে ডিস্টার্ব করতেছে। তো চারপাশে লাইট মারে এবং লাইট মারার পর দেখে যে আসলে কেউ নাই তখন পর্যন্ত। তো এই ঘটনার প্রায় 2 বছর পর সাইফুল ওরকম ভাবে আপনার রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। 2 বছর পরে রোড অ্যাক্সিডেন্ট, এরপর থেকে আর কোনোভাবে এই জিনিসটা বের হওয়া হয়নি যে আসলে এই ঘটনাটা কেন ঘটেছে বা কি। অনেক ধন্যবাদ আলিফ আপনাকে আপনার চমৎকার ঘটনার জন্য, এবং ঘটনাটা যেন আমি মানে দেখতে পাচ্ছিলাম এরকম মনে হচ্ছিল যতক্ষণ যখন শুনছিলাম আর কি। তো যারা আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত আছেন এবং বাকি সময়টা থাকবেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। কিভাবে আমাদের SMS করতে হবে নিয়মটা আরো একবার বলে দিতে চাই। আমাদের SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI, ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। অবশ্যই জানিয়ে দিন কোন ঘটনাটা আজকে সবচাইতে বেশি ভালো লেগেছে আপনার কাছে। আর যদি আমাদের ইমেইল করে ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি আপনার মনে রাখতে হবে। ইমেল অ্যাড্রেস ইজ bhutfm@radiofuর্তি.fm, স্পেলিংটি বলে দিই, BHWTFM@RADIOFORTI.FM। এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনি আপনার জীবনের সবচাইতে ভয়ের ঘটনাটি আমাদের কাছে পাঠিয়ে দিন। শুরুতে প্লিজ উল্লেখ করুন যে আপনি কি চান যে স্টুডিওতে এসে সরাসরি ঘটনা শেয়ার করবেন, নাকি আপনি চান যে আমরা আপনার ঘটনাটি পড়ে শোনাবো। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে বলছি আপনি ঘটনাটি লিখে না পাঠিয়ে সরাসরি অডিও ক্লিপ আমাদের কাছে পাঠিয়ে দিন, আমরা সেটা সিলেক্ট করে ডেফিনেটলি প্লে করব। একটা ছোট্ট ব্রেক নিতে হবে এবং ব্রেকের পরে আমরা আবারও ফিরে আসবো। তো আমাদের সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। My angel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় রাত 1:32। আমি রাফসাল আছির সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আর আমরা একটার পর একটা দারুণ ঘটনা পাচ্ছি আপনাদের SMS। আমরা সরাসরি কথা না বলেই পারি আগে ঘটনায় চলে যাব, তারপরে আবারও ফিরে আসছি আপনাদের কাছে। আমাদের সাথে থাকুন। আমার সাথে এখন জয়েন করেছেন আরো একজন অতিথি, যিনি এসেছেন ফার্মগেট থেকে। আপনার নামটা প্লিজ একটু বলবেন। হ্যালো লিসনার, আমি ভিক্টর গোমেজ। আমি এসেছি ফার্মগেট থেকে, আর আমি নর্দার্ন ইউনিভার্সিটিতে পড়ছি। ওকে, আমরা সরাসরি ঘটনায় চলে যাই। আচ্ছা, আমার যে ঘটনাটা ঘটেছে রিসেন্টলি, রোজার ঈদের আগে আর কি। তো আমি ঘটনায় চলে যাচ্ছি। তো রোজার ঈদের জন্য আমাদের অ্যাস্টার প্রোডাকশন হাউস থেকে আমরা একটা নাটক তৈরি করছিলাম, তো নাম হচ্ছে ফ্রেন্ডশিপ। তো নাটকের জন্যই একটা আমাদের যে স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্টের প্রয়োজনে আমাদের একটা বাড়িতে শুটিং করতে হয়, যেটা নাকি একটু পুরনো দেখতে হবে। তো অ্যাজ ইট ইজ আমার এক ফ্রেন্ডের বাসা মিলে যায়, তার আউটলুকটা ওরকম। তো আমি ফ্রেন্ডকে বলি ফোন দিয়ে যে দোস্ত, তোর বাসায় কি একটু শুটিং করতে পারবো? তো ও বলে ঠিক আছে দোস্ত, সমস্যা নাই, তুই করবি, ব্যাপার না, আয় তোর ইউনিট নিয়ে চলে আয়। যথারীতি আমরা যাই শুটিং ইউনিট নিয়ে, পুরা ইউনিট কাজও করি ঠিক মতো, সবকিছু ওকে হয়ে যায়।
কিন্তু প্রবলেম হচ্ছে এডিট করতে গিয়ে। এডিট প্যানেলে যে আমাদের যে এডিটর আছেন তিনি আমাকে ফোন দেন, যে বলেন ভাই একটু আসেন। তা আমি বললাম কেন, কোনো প্রবলেম হয়েছে? বলে না, একটু আসেন, একটু দরকার আছে, একটু আসেন প্লিজ। তো আমি সব কাজ রেখে আমি এডিট প্যানেলে যাই, গিয়ে দেখি ও এডিট করতেছে। তো আমাকে বলে কি, ভাই লাস্টের যে ৩টা সিকোয়েন্স নিছেন, এই ৩টা সিকোয়েন্সের যে প্রিন্ট এটা তো ব্ল্যাক এন্ড হোয়াইট আসছে। তো আমি তো টোটালি অবাক যে ব্ল্যাক এন্ড হোয়াইট কিভাবে আসে? ইটস ইম্পসিবল। কারণ আমরা যে শুটিং করছি, শুটিং করার সময় আমাদের মিনি স্ক্রিন থাকে টেস্ট করার জন্য। তখন তো সব ঠিক ছিল। ইভেন ক্যামেরা অপারেটিং আমি করছি, প্লাস আমার যে কো-ডিরেক্টর ছিল তারা করছে, ক্যামেরাম্যান করছে। তখন তো কোনো ভুল হওয়ার সম্ভাবনা ছিল না। এক হইতে পারে টেকনিক্যাল প্রবলেম, যে ক্যামেরা হয়তো কোনো মুড চেঞ্জ হয়ে গেছে। সেটারও কোনো মানে পসিবিলিটি নাই। ইম্পসিবল একটা ব্যাপার। তো যাই হোক, আমি অনেক চেষ্টা করে, আমি আর আমার এডিটর অনেক চেষ্টা করে জিনিসটাকে কালারিং করার চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই কোনো কিছু হলো না। তো দেন আমি আমার ওই যে ফ্রেন্ডের বাসায় আমরা শুটিং করেছিলাম, ওই ফ্রেন্ডকে ফোন দিলাম যে দোস্ত একটু প্রবলেম হয়ে গেছে, আমাদের তোদের বাসাটা আরেকটু দিতে হবে, আমাদের আরেকটু শুটিং করতে হবে। তো ফ্রেন্ডটা বললো যে কেন রে, কোনো প্রবলেম হয়েছে? তো আমি বললাম যে আরে বলিস না, একটা প্রবলেম হয়ে গেছে, তোদের বাসায় যে শুটিংটা করা হয়েছে ওইটার ফুটেজ গুলো সব ব্ল্যাক এন্ড হোয়াইট আসছে। তো ও মানে একটু অবাক হয়ে বললো, আমি জানতাম এরকম কিছু একটা হবে। তো আমি বললাম কি জানতে, কি বল, আমাকে খুলে বল। ও বললো যে আসলে বললে তো তুই বিশ্বাস করবি না, আর বললে বলবি যে চাপা পিটাই। আসলে হয়েছে কি, আমাদের এই বাসাটায় প্রায় প্যারানরমাল অ্যাক্টিভিটিস হয়, যা আসলে এখনকার মানুষ বিশ্বাসও করতে চায় না, শুনলেও বলবে যে মানে মিথ্যা বলতেছি। তো আমি বললাম যে কিরকম প্রবলেম হয় তোদের বাসায়? তো ও বলল যে আমাদের যে লাস্ট যে ২টা রুমে তোরা শুটিং করছো, এই ২ রুমের মধ্যে তোর যে ফার্নিচার গুলো আছে, এগুলা রাতের বেলা কে যেন বা কারা যেন টানাটানি করে, এবং অনেক অনেক সাউন্ড হয়, এবং আর দরজা খুলে দেখলে দেখা যায় কেউ নেই। ইভেন আগে আমরা এই রুমটা ইউজ করতাম আমাদের থাকার জন্য, কিন্তু এই যন্ত্রণার জন্য আমরা কেউ ওই রুমে থাকি না। কারণ দেখা গেছে যে আমরা যখন রাতে ঘুমাই, মধ্যরাতে কে বা কারা যেন আমাদের খাট ধরে ঝাঁকাঝাঁকি করে, আসবাবপত্র টানা হেঁচড়া করে, মানে নানান ঝামেলা হয়। এই জন্য আমরা এই ২ রুমটাকে আমরা থাকি না, আমরা সবসময় তালা বন্ধ করে রাখি। সবচেয়ে মজার হচ্ছে যে ওদের বাসা যে পানির যে বাথরুমের যে পানির কলটা, মানে এখান দিয়ে কে বা কারা যেন মানে মধ্যরাতে দেখা যায় পানির কল অটোমেটিক খুলে গেছে, আবার বন্ধ হয়ে যায়। লাইট ফ্যানের সুইচও সেম কাহিনী করে, হঠাৎ হঠাৎ বন্ধ হয়, হঠাৎ হঠাৎ চালু হয়ে যায়। মানে খুবই মানে মানে একটা খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তো তোদের যে প্রবলেমটা হয়েছে এটা আগে থেকেই জানতাম আমি, এর জন্য তোদেরকে বলি নাই যে তোরা করবি, মাইন্ড করবি। তো আমি বললাম আচ্ছা দোস্ত আমি কি করবো বল আমাকে। বলে কি যে তুই এক কাজ কর, তুই অন্য জায়গায় দেখ, আসলে আমাদের বাসায় যদি আবার করো তাহলে কিন্তু তোর প্রবলেম আমারও হতে পারে। তো একদিকে চ্যানেলের চাপ ছিল বিধায় আমাদের ওই শুটিংটা অন্য একটা লোকেশনে নিতে হয়েছে। তো এই হচ্ছে আমার ঘটনাটা। আপনাকে অনেক, অনেক ধন্যবাদ আপনার চমৎকার ঘটনার জন্য এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। যদিও এখন যে ঘটনাটি আমি শোনাবো সেই ঘটনাটি যিনি আপনাদের সাথে শেয়ার করেছেন, মানে আমাদের সাথে শেয়ার করেছেন, তিনি এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত নেই। তার ঘটনাটি আমি পড়ে শোনাবো এবং আমি পড়ে শোনাচ্ছি ঠিক যেভাবে তিনি বলেছেন। সাগর মগবাজার পূর্ব নয়াতলা থেকে আমাদের এসএমএস পাঠিয়েছেন এবং তিনি বলেছেন, হ্যালো রাসেল ভাই, আমি জানি সবসময় ভালোর দলে, আমিও সবসময় ভালো থাকতে ট্রাই করি, যদিও কোনো সময় এটা সম্ভব হয় না। আমি সাগর এবং আমি বাইক চালাই ছোটবেলা, এবং আমি সাগর নামেই সবার কাছে পরিচিত। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি ঘটেছিল আমার এক ফ্রেন্ডের মামার সাথে, তার নাম লিটন। ঘটনাটি তার মুখে শোনা, তার ভাষায় ঘটনাটি ছিল এমন। আমি তখন ক্লাস 9 এর ছাত্র, আমাদের বাসা ছিল ঢাকার রামপুরায়। একবার শীতের সময় আমি আমার বাবা মার সাথে আমার নানা বাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে বেড়াতে যাই। সে বছর খুব শীত পড়েছিল। আমার মামাতো ভাই বোনরা ও তাদের বন্ধুরা সহ আমরা প্রায় 10-15 জন প্রতি রাতে আড্ডা দিতাম। একদিন কথায় কথা ওঠে যে কার সাহস বেশি, ঢাকার মানুষের না গ্রামের মানুষের। আমি বলি ঢাকার মানুষের।
এই নিয়ে প্রায় অনেকক্ষণ কথা কাটাকাটি হয়। কথা বলতে বলতে রাত তখন 11টা। তখন সিদ্ধান্ত হলো আমাদের বাড়ি থেকে ১.৫ কিলোমিটার দূরে একটা বটগাছ আছে। সেখান থেকে আমার মামাতো ভাই নাবিল একটা কাগজ রেখে আসবে এবং আমাকে ওই কাগজটা নিয়ে আসতে হবে। তারপর আমরা একটা কাগজে সবাই কিছু একটা লিখলাম। তারপরেই কাগজটা একটা প্লাস্টিকের বোতলে ভরে নাবিলকে দিলাম। নাবিল বোতলটা নিয়ে একা চলে গেল। নাবিল ফিরে এসে আমাকে বলল যে সে কাগজটা কোথায় রেখেছে এবং আমাকে একা যেয়ে বোতলটা নিয়ে আসতে হবে এবং ওই জায়গা থেকে নিয়ে আসতে হবে। নাবিল ফিরে আসলো ২ ঘন্টা পর এবং এসে সে বলল যে বটগাছের নিচে সেই বোতলটা রাখা আছে। বটগাছটা আমার খুব পরিচিত, খুব সুন্দর বলে আমি ওই বটগাছটা অনেক পছন্দ করি। আগে বলে নেওয়া ভালো যে আমাকে বটগাছ পর্যন্ত মানে আমাকে বটগাছ পর্যন্ত যেতে হয়নি। এই ঘটনা নিশ্চয়ই আমরা আগে কখনো শেয়ার করিনি। এই ঘটনাটা মনে হয় শেয়ার করা হয় নাই এবং তারপর একটা খেলার মাঠে আচ্ছা আচ্ছা যেভাবে লিখছেন যে আমাকে বটগাছ পর্যন্ত যেতে হয় এবং আমাকে ফার্স্টে একটা ধানের জমি পার করতে হয় এবং তারপরে ১ কিলোমিটার আ আ সেই ধানের জমিটা ১ কিলোমিটারের বেশি বড়। তারপর একটা খালের একটা খেলার মাঠ এবং তারপরে বটগাছ। যাই হোক আমরা অনেক সাহস নিয়ে রওনা দেই এবং কিছুক্ষণ যাবার পর আমাকে একটা ছেলে পেছন থেকে ডাক দেয়। আমি তাকে চিনতে পারি। ওর নাম বেলাল। আমি লাস্ট ইয়ার যখন এসেছিলাম তখন ওর সাথে আমার পরিচয় হয় এবং ছেলেটি খুব ভালো এবং সবসময় হাসিখুশি থাকতো। ও আমাকে বলে যে, "আমি তোমার সাথে যাবো। কেউ জানতে পারবে না। এত রাতে তুমি একা যাবা? আমি তোমার সাথে যাই।" আমি বললাম, "ওকে, চলো।" তখন বাজে রাত ১:৩০। আমি ওর সাথে কথা বলতে বলতে ওই বটগাছের কাছে যাই এবং সেখানে গিয়ে একটা বোতলটা খুঁজে পাই। তারপর আবার আমরা কথা বলতে বলতে চলে আসতে শুরু করলাম এবং ওর সাথে যেখানে দেখা হয়েছিল ঠিক সেখানে আসার পর ও আমাকে বলে যে ওকে এখন যেতে হবে। আমি বললাম, "তুমি আমার সাথে চলো, বাসায় চলো। এখানে ওখানে তো সবাই আছে।" ও তখন বলল যে, "আমি যদি তোমার সাথে যাই তাহলে সবাই বুঝে যাবে যে আমি তোমার সাথে ছিলাম।" তারপর আমি বাড়ি চলে আসি এবং তারপর যে ঘটনাটা যা ঘটে তা আমি ভাষায় বলে বোঝাতে পারব না। সবাই আমায় দেখে হাসে এবং বলে যে, "ভীতু, ভীতু, ভীতু, ভীতুর ডিম।" আমি তখন কিছু বুঝি না। আমি বলি যে, "কি হয়েছে?" ওরা তখন বলে যে, "২০ মিনিটে ভয়ে চলে আসলা?" আমি তখন বলি, "মানে কি?" তখন ওরা বলে যে, "ঘড়ি দেখো, তুমি ১:৩০ এ গেছো, এখন বাজে ১:৫০।" আমি অবাক হয়ে যাই। তারপর আমি বোতলটা রেখে বোতলটা দেখাই। এইবার ওরা অবাক হয়ে যায়। বোতলটা খুলে কাগজটা বের করি। সবাই দেখে যে ঠিক ওই কাগজটাই আছে। তারপর আমি সব খুলে বলি। বেলালের কথা শোনাতে সবাই আমার দিকে খুব বড়, বড় চোখ করে তাকায়। তারপর আমি জানতে পারি যে প্রায় ৭ মাস আগে বেলাল রহস্যজনকভাবে মারা যায়। আমরা খুব ভয় পেয়ে যাই। আমরা সবাই খুব ভয় পেয়ে যাই এবং তারপর আমার খুব জ্বর আসে। সে জ্বর নিয়ে আমাকে ঢাকা ব্যাক করতে হয়। এই ছিল আমার ঘটনা। এবং যে লিটন মামা তার ভাষায় এভাবেই তিনি লিখেছিলেন এবং যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। সুলতান মাহমুদ বসুপাড়া, খুলনা থেকে আমাদের এই ইমেইলটি করেছেন। আমি জানি না যে ঘটনাটি আগে পড়া হয়েছে কিনা। যাই হোক আমাকে এছাড়াও দেখতে পাচ্ছি যে অনেকে এসএমএস করছেন। সেই এসএমএস গুলো আমি পড়ে ফেলতে চাই। তবে সেই এসএমএস পড়ে ফেলার আগে মনে হয় একটা ছোট্ট ব্রেক নিতে হবে। আচ্ছা কিছু এসএমএস পড়ি। তাজ আমাদের লিখেছেন যে ঘটনাটা অসম। আমাদেরকে ইসরাত জাহান এসএমএস করেছেন আমাদেরকে পাপড়ি ভূতের গলি থেকে এবং এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন আমির শাহীন ভূঁইয়া এবং তিনি বলছেন যে, "হাই রাসূল ভাই স্টোরিটা" এবং আলিফ ভাইয়ের স্টোরিটা ভালো লেগেছে। শাহ পরান আমাদের এসএমএস করেছেন। এছাড়াও এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আসাদ মনি। আমাদেরকে শাওন এসএমএস করেছেন পশ্চিম নাকালপাড়া থেকে। এছাড়া আমাদেরকে ফাহিম এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে, "বেস্ট এপিসোড টিল নাও।" আমাদেরকে দীপ এসএমএস করেছেন এবং তিনিও আলিফের প্রশংসা করেছেন। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে এসএমএস করেছেন এছাড়াও ওয়াজিল চট্টগ্রাম থেকে। আমাদেরকে কবির জিনজিরা থেকে এসএমএস করেছেন। নদী আমাদের এসএমএস
এস করেছেন, কেয়া চিটাগং থেকে এস এম এস করেছেন, রুসাফি আমাদের এস এম এস করেছেন, ফার্মগেট থেকে, টুম্পা সিলেট থেকে আমাদের এস এম এস করেছেন, আমাদেরকে মৌ, এস এম এস করেছেন সেটাও নিলয়, ফয়সাল আমাদের এস এম এস করেছেন আমাদেরকে আলামিন, এস এম এস করেছেন আমাদেরকে জাহির সাব্বির মিরপুর 10 থেকে, বাবুল লক্ষ্মীপুর থেকে আমাদের এস এম এস করেছেন। এছাড়া আমাদের এস এম এস করেছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই, যেমন তন্ময় এস এম এস করেছেন গ্রিন রোড থেকে। এছাড়া আমাদেরকে দীপ এস এম এস করেছেন ফাহিম, এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আসাদ রাজশাহী থেকে, পিয়াস ধানমন্ডি 7 থেকে, তাজ আমাদের এস এম এস করেছেন আমাদেরকে। এছাড়াও এফ এম সামথিং আমাদেরকে, অর্পি এস এম এস করেছেন মিরপুর 14 থেকে, ফিরোজ আমাদের খুলনা থেকে এস এম এস করেছেন, শামীম আমাদের এস এম এস করেছেন এবং তিনি বলছেন ফার্স্ট এবং লাস্ট ঘটনা তার কাছে খুব ভালো লেগেছে। আমাদেরকে এছাড়াও এস এম এস করেছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই, আসাদ এস এম এস করেছেন আলামিন, এবং তিনি বলছেন সব ঘটনাগুলোই ভালো হয়েছে। যাই হোক, আপনারা যদি এস এম এস পাঠাতে চান তাহলে এস এম এস কিন্তু করতেই পারেন, এবং এস এম এস পাঠানোর নিয়মটা নিশ্চয়ই জানেন। আপনাকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আর আপনারা যদি চান যে আমাদের কাছে কোনো ঘটনা শেয়ার করবেন আমাদের সাথে, তাহলে যেটা করতে হবে, আপনারা আমাদের ইমেল অ্যাড্রেসটি মনে রাখতে হবে, এবং ইমেল অ্যাড্রেসটা হচ্ছে bhutfm@radiofurti.fm। স্পেলিংটি বলে দিচ্ছি, BHWTFM@radiofurti.fm। চলুন একটা ছোট্ট ব্রেকের পরে আবারও ফিরে আসি। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।